খেয়াল করে তড়িৎ বল একটা তড়িৎ বল যেটাকে আমরা কুলম্ব বল বলি। কুলম্ব বল। 2 নম্বর হচ্ছে তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব। তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব। আর 4 নম্বর হচ্ছে ধারক এবং ধারকত্ব। ধারক এবং ধারকত্ব। 5 নম্বর হচ্ছে আমরা যদি পড়ি লাস্ট পর্যন্ত যদি আসি আমরা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু আর হচ্ছে গাউস ল। তড়িৎ দ্বিমেরু আর হচ্ছে গাউসের সূত্রটাও পড়ে ফেলবো ছোট করে। ঠিক আছে, যতটুকু আমার দরকার এই লেভেলের জন্য, তোমাদের পরীক্ষার জন্য আর কি, ততখানি একটু দেখে নেব আমরা। ঠিক আছে, 5টা আমাদের টপিক। তো এখান থেকে 2টা প্রশ্ন আসতে পারে। তাপগতিবিদ্যা থেকেও আসে, এখান থেকেও আসে। এখান থেকে আসার সম্ভাবনাটাই বেশি এইবারের জন্য। ঢাকা বোর্ডে গতবারও 2টা আসছে এখান থেকে, মানে এখানে অনেকগুলা টপিক। ঠিক আছে, তো তড়িৎ বল নিয়ে আমরা শুরু করে দিলাম। ঠিক আছে, তড়িৎ বল বা স্থির তড়িৎ বল বা কুলম্ব বল। তো 2টা চার্জ আছে মনে করো, বিন্দু চার্জের ক্ষেত্রে কিন্তু কুলম্ব সূত্রটা খাটবে। ঠিক আছে, কুলম্বের সূত্র নিয়ে কথা বলবো। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, পরীক্ষায় আসে নৈর্ব্যক্তিক আকারে। বিন্দু চার্জের জন্য কুলম্বের সূত্রটা খাটবে। ঠিক আছে, অন্য ধরনের বিভিন্ন ধরনের যদি শেপ হয় বস্তুর, সেই বস্তুর মধ্যকার চার্জ সাধারণত আমরা গাউস ল দ্বারা বের করে থাকি। ঠিক আছে, গাউস ল একটা পদার্থবিজ্ঞানের একটা মৌলিক উপপাদ্য, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। ওকে, তো আমরা কুলম্ব বল শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে খাটবে, তাহলে সীমাবদ্ধতা কিন্তু কুলম্বের সূত্রের। ঠিক আছে, তাহলে বিন্দু চার্জ নিলাম, 2টা বিন্দুর মধ্যবর্তী চার্জ। মনে করো একটা চার্জের নাম Q1 Q2। একবার ফুল আমি রিভিউ করব, কারণ তাপ গতিবিদ্যা এবং স্থির তড়িৎটা যদি আমার ভালোভাবে কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা একেবারে 3টা প্রশ্ন কমন পাবো, অবশ্যই 3টা প্রশ্ন কমন পাবো। ঠিক আছে, তারপর আধুনিক পদার্থবিজ্ঞান আর পরমাণু মডেল। দেখো আমাদের একেবারে ফুল 5 সেট প্রশ্ন কমন আসবে, সুন্দরভাবে আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, আর অন্যগুলো তো আমরা পড়েছি অলরেডি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে বলে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, তাহলে আমরা ওই অলরেডি মহাকর্ষ পড়ে আসছি প্রথম পত্রে, শুধুমাত্র আকর্ষণ বলের কথা বলেছিলাম। এখানে কিন্তু 2টা চার্জের ক্ষেত্রে আকর্ষণ বলও হতে পারে, বিকর্ষণ বলও হতে পারে, সেটা চার্জের প্রকৃতির উপর নির্ভর করবে। যদি চার্জের প্রকৃতি একই রকম হয়, অর্থাৎ ধনাত্মক ধনাত্মক অথবা ঋণাত্মক ঋণাত্মক, তাহলে হবে হচ্ছে বিকর্ষণ বল। আর একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক হলে হবে হচ্ছে আকর্ষণ বল। ঠিক আছে, তাহলে এই আকর্ষণ বল আর বিকর্ষণ বল দুটাই হতে পারে। তাহলে A proportional to Q1 Q2, A proportional to 1 divided by R square, যদি চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব R হয়ে থাকে, তাহলে আমরা কুলম্বের সূত্র আমাদেরকে এটা বলছে। এবং পাশাপাশি আরো একটা কথা বলছে যে এবং এই বলটা চার্জ দ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, এবং এই বলটা কিন্তু মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। আমরা খেয়াল করে দেখো, আমরা যখন মহাকর্ষ বল পড়েছিলাম তখন কিন্তু কোনো মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে নাই। এখানে কিন্তু একটা বিষয় অ্যাড হলো, মাধ্যমের প্রকৃতির উপর কিন্তু নির্ভর। ঠিক আছে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে এই কনসেপ্টটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে যে কুলম্ব বল কি কি বিষয়ের উপর নির্ভর করে। চার্জ দ্বয়ের মানের উপর নির্ভর করে, চার্জ দ্বয়ের দূরত্বের উপর নির্ভর করে, পাশাপাশি যে মাধ্যমে চার্জ দ্বয় অবস্থিত সেই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। এগুলো 2 মার্কের জন্য পরীক্ষায় আসে। ঠিক আছে, তো বলের মানটা আজ আমরা কি পাচ্ছি, Q1 Q2 ডিভাইড বাই হচ্ছে R স্কয়ার। এখানে একটা কুলম্ব ধ্রুবক দেওয়া হয়। তো এই কুলম্ব ধ্রুবকটা যেহেতু মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, তাই আমরা C এর মানটা কুলম্ব
কনস্ট্যান্টটাকে আমরা দুই ভাবে লিখবো, 1/4πε0 q1 q2 ডিভাইড বাই আর স্কয়ার, এটা শূন্য মাধ্যম। অথবা আমরা পাবো হচ্ছে f ইজিক্যাল টু 1/4πε0 আর লিখবো না, তখন লিখবো শুধুমাত্র এপসিলন, শুধুমাত্র এপসিলন লিখবো, q1 q2 ডিভাইড বাই আর স্কয়ার। ঠিক আছে, এটা লিখে নিচ্ছি, শূন্য মাধ্যম আর শূন্য বাদে অন্য মাধ্যম। তো শূন্য মাধ্যম আর এটা, তাহলে দেখো তো দুইটা আমরা কিন্তু শিখলাম, শূন্য মাধ্যম এবং হচ্ছে অন্য মাধ্যম। শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা 1/4πε0 দিয়েছি, তো এইটার মান আমাদের জানা আছে, এইটার মান আমাদের জানা নাই। শূন্য মাধ্যমের ক্ষেত্রে কুলম্ব ধ্রুবকের মানটা জানা আছে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে কুলম্ব ধ্রুবক 1/4πε0 এর মানটা হচ্ছে 9 গুণ 10⁹9, হ্যাঁ, কুলম স্কয়ার পার নিউটন, নাকি ভুল লিখতেছি, নিউটন মিটার স্কয়ার মনে হয়, নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার, ভুল লিখলাম নাকি এটা, নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, এটাই তো হওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে, নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, এটা হচ্ছে কুলম্ব ধ্রুবকের একক, এবং মানটা হচ্ছে শুধুমাত্র শূন্য, শূন্য মাধ্যমে। অন্য মাধ্যমে তো জানি না আমরা, অন্য মাধ্যমের ক্ষেত্রে বের করার জন্য আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক লাগবে, ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক লাগবে। যদি আমরা শূন্য মাধ্যমের বলটাকে এফ এবং অন্য মাধ্যমের বলটাকে যদি এফ এম লিখি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো এফ এবং এফ এম এর মনে রাখবো, আমরা একটু এখানে খেয়াল করে রাখি যে এখানে সবচাইতে বড় মানটাই হচ্ছে শূন্য মাধ্যমে পাবো আমরা, সবচাইতে বড় মানটা কুলম্ব বলের মান বা দুটো চার্জের মধ্যকার আকর্ষণ বলের মান সবচাইতে বড় পাবো হচ্ছে শূন্য মাধ্যমে। বাহু মাধ্যমে, বাহু মাধ্যম এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে একটু কম বেশি, একেবারে নেগলেজেবল। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এবং বাহু মাধ্যমের ক্ষেত্রে একেবারে কাছাকাছি। ঠিক আছে, তো শূন্য মাধ্যমে সবচেয়ে বড়, একটু মনে রাখবো আমাদের, শূন্য মাধ্যমে সবচাইতে বড়, সবচাইতে বড় হবে কুলম্ব বলের মান, বলের মানটা সবচাইতে বড় হচ্ছে শূন্য মাধ্যমে। এই ছোটখাটো কনসেপ্ট দিয়েও কিন্তু আমরা অনেকগুলো নৈর্ব্যক্তিক অ্যান্সার করতে পারি, ছোট ছোট জিনিস মনে রাখলে আমরা ইজিলি কিছু কিছু জিনিসের অ্যান্সার করতে পারি কিন্তু। ঠিক আছে, তাহলে এখন যখন বলা দেখি অন্য মাধ্যমে বলের মানটা কি হবে, সব সময় ছোট হবে শূন্য মাধ্যমের চাইতে। তার মানে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি আমি বলি, তাহলে শূন্য মাধ্যমের চাইতে অন্য মাধ্যমের অবশ্যই বেশি হবে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান। তো পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি, এটা পরীক্ষায় আসে, একটু দেখায় দিচ্ছি। আমি এই চ্যাপ্টারটাও খুব ফুল ওই তাপগতিবিদ্যার সিকিউ আমি করাই নাই, সিকিউ করা লাগবে না মনে হয়, তোমাদের করতে বলেছিলাম, অনেকগুলো প্রবলেম আমি সলভ করে দিয়েছি। ঠিক আছে, তো এখানে আমি ওই স্থির ত্বরিত আমি দুইটা ক্লাস নিব হয়তো, বা আজকে যদি কমপ্লিট না হয় তাহলে আরো একটা ক্লাস নিব আমরা ওই ইয়ার উপরে, বেসিক ক্লাসের উপরে, ফুল একেবারে আমরা জানি বা একটু কনফিউশন আছে বা একটু ভুলে গেছি, এগুলো একবার ফুল একেবারে রিভিশনটা কমপ্লিট করতে চাচ্ছি। ঠিক আছে, এইটা শেষ হলে আর অন্যগুলো কিন্তু আমাদের দেরি লাগবে না, হয়তো এটাতে আমরা টোটাল 3টা ক্লাস নিতে পারি, অন্যগুলো আমরা একটা একটা করে ক্লাস নিয়ে শেষ করে দিতে পারবো। যেমন আধুনিক পদার্থবিজ্ঞান একদিন পড়ালেই হয়ে যাবে, ওখানের মধ্যে যতটুকু আমাদের সিলেবাসে আছে আমাদের বেশি সময় লাগবে না। ঠিক আছে, তাহলে এটা পড়ায় আমরা একেবারে আধুনিক পদার্থবিজ্ঞানে চলে যাবো, পরমাণু মডেলে চলে যাবো। বুঝতে পেরেছ? আর ঈদের মধ্যে খুব একটা বেশি ছুটি নিও না তোমরা, বা ক্লাস চলমান রাখো, পড়াশোনাটা চলমান রাখো, হয়তো বা ঈদের দিন, তার আগের দিন, তার পরের দিন, 3 দিন ছুটি পেতে পারো। ঠিক আছে, ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের দিন। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক, তড়িৎ মাধ্যমাঙ্ক তো কে দ্বারা প্রকাশ করা যেতে পারে, কার কার অনুপাত, এই যে শূন্য মাধ্যমের বল আর অন্য মাধ্যমের বলের অনুপাত। বুঝতে পারছো, কে এর মান সব সময় কিন্তু বড় হবে, একের চাইতে সব সময় বড় হবে, কমন সেন্স তাই বলে। এফ মানে শূন্য মাধ্যমে বল, আর ওই দুটা চার্জের অন্য মাধ্যমে বল, আগেই বলেছি শূন্য মাধ্যমে বলের মানটা সবসময় বড় হবে, তাহলে অন্য মাধ্যমের বল ছোট হবে, হ্যাঁ ছোট হবে, তাহলে বড়কে ছোট দ্বারা ভাগ করলে কি হবে, অলওয়েজ গ্রেটার দেন 1, কে অলওয়েজ গ্রেটার দেন 1। ঠিক আছে, তো এখন শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে
ঠিক আছে। শূন্য মাধ্যমে দুটা চার্জের মধ্যবর্তী বল আমি যদি একটু দেখাই তোমাদের, ঠিক আছে। এই দুটা চার্জ, এটা মনে করো দুটা চার্জ, নাম দিলাম Q1, নাম দিলাম Q2, আর দূরত্বে একটা বল তো পাবো, নাম দিলাম F। এটা মনে করে শূন্য মাধ্যমে বের করলাম। এবার ওই একই দূরত্বে অন্য মাধ্যমে ওই দুটা চার্জেরই, আবার দেখো ওই দুটা চার্জ একই দূরত্বে আবার অন্য মাধ্যমে বল, এটা অন্য মাধ্যমে শূন্য মনে করো, এটা শূন্য মাধ্যমে দুটা চার্জের মধ্যবর্তী বল, আর এটা অন্য মাধ্যমে দুটা চার্জের মধ্যবর্তী বল। ওই দুটা চার্জ ওই একই দূরত্বে, এই দুইটার অনুপাতকে বলবো আমরা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। দেখো শূন্য মাধ্যমে দুটি চার্জের মধ্যবর্তী বল এবং অন্য মাধ্যমে ওই দুটি চার্জের একই দূরত্বে, কথাটা উল্লেখ করতে হবে কিন্তু, একই দূরত্বে বলের অনুপাতকে বলা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে। তো শূন্য মাধ্যমে কে এর মান হচ্ছে 1, শূন্য মাধ্যমে কে এর মানটা হচ্ছে 1, আর অন্য মাধ্যমে হচ্ছে কে এর মানটা কিন্তু অন্যরকম থাকবে। বুঝতে পেরেছ? শূন্য মাধ্যম কি? শূন্য মাধ্যম তো 1ই হয়। এই শূন্য মাধ্যম অন্যটাও কি শূন্য মাধ্যম, দুইবারই যদি আমি শূন্য মাধ্যমে স্থাপন করি তাহলে কে এর মান হবে শূন্য মাধ্যমে কে ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, শূন্য মাধ্যমে কে ইজ ইকুয়াল টু 1, আর অন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান অবশ্যই 1 এর চাইতে বড় হবে। অন্য মাধ্যমের ক্ষেত্রে নৈর্ব্যক্তিকের জন্য বললাম, কে এর মানটা অবশ্যই 1 এর চাইতে বড় হবে, আর শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1। তো আমি যদি দু একটা বলে দিই, কে এর মান হচ্ছে বায়ু মাধ্যমে হবে 1.305। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা একটু ইম্পর্টেন্ট, এটা সংজ্ঞা আকারে পরীক্ষা আসতে পারে, এবং ওই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বায়ু মাধ্যমে কত, শূন্য মাধ্যমে কত, বা পানি মাধ্যমে কত একটু মুখস্থ করে ফেলবো আমরা। ঠিক আছে, একটু আমরা মুখস্থ করে ফেলবো কোন মাধ্যমে বেশি কোন মাধ্যমে কম। তোমাদের শাহজাহান তপন স্যারের বইয়ে তোমাদের মন মতো 4-5টা মুখস্থ করবো। শাহজাহান তপন স্যারের বইয়ে আছে যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানগুলা দেওয়া আছে। তো আমি যদি বলি শূন্য স্থানে 1, বায়ু মাধ্যমে হচ্ছে 1.305, তারপর মুখস্থ করবা কাঁচ, তারপর অভ্র, পানি, টাইটেনিয়াম ডাইঅক্সাইড। টাইটেনিয়াম ডাইঅক্সাইডের সবচাইতে বেশি, টাইটেনিয়াম ডাইঅক্সাইড সবচাইতে বেশি, এটা গেল হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এখন খেয়াল করো তো, আমরা যদি একটু, আমি কিন্তু সংজ্ঞাটা যদি আবার বলি, এগুলো মুখস্থ করা লাগবে না, এই অনুপাতটা মনে থাকতে হবে। মনে রাখবো আমরা শূন্য মাধ্যমে বলটাকে উপরে রাখবো, কারণ অন্য মাধ্যমে সবসময় কে এর মান যদি বেশি পেতে চাই, যেহেতু আমাদের জানা আছে যে শূন্য মাধ্যমে দুটা বলের মধ্যবর্তী বল সবচাইতে বেশি, তাহলে ওই বড়টা থাকবে উপরে। এইভাবেই নির্ণয় করা হয়, গোটা বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের বলের অনুপাতকেই আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকটা বলি, একই চার্জের একই দূরত্বে। ওকে, এখন দেখো তো এখানে লেখা যায় না, খেয়াল করো তো, এফ এর জায়গায় লেখো তো 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইড বাই আর স্কয়ার। আর দেখো তো এফ এম এর জায়গায় লেখা যায় কি, এফ এম এর জায়গায় লেখা হচ্ছে 1/4 পাই এপসিলন নট, না এবার সরি এপসিলন নট লিখে ফেলেছি, এপসিলন কেটে দিই, 1/4 পাই এপসিলন Q1 Q2 ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার। যেখানে হিসাব নিকাশ করলে কি পাচ্ছি, কে ইজ ইকুয়াল টু, এই সবই কেটে যায়, থাকে হচ্ছে এপসিলন ভাগ হচ্ছে এপসিলন নট। দেখো তো এপসিলন ইজ ইকুয়াল টু কে এপসিলন নট। এই কারণেই কিন্তু আমরা যেখানে আমার পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া থাকে, কোন অঙ্কের মধ্যে যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া থাকে, তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা যেখানে যেখানে এপসিলন নট থাকে না, সেখানে কে এপসিলন নট দ্বারা গুণ করি। এই যে এটা যখন যেখানে এপসিলন আছে সেখানে আমরা কে এপসিলন নট দ্বারা গুণ করে ফেলি, কে ইন্টু এপসিলন নট। এইটা কিন্তু সংজ্ঞা বলা যাবে না, এইটা সংজ্ঞা বলা যাবে না, সংজ্ঞা বলবো না আমরা, এটা সংজ্ঞা বলবো না, সংজ্ঞা আমরা এটাই দিব কিন্তু। ঠিক আছে, এটাকেই আমরা সংজ্ঞা দিব, এটাকেই সংজ্ঞা দিব, মনে যেন থাকে। এটা টিক চিহ্ন দিলাম, এটা কেটে দিলাম, এটাকে সংজ্ঞা দিব না। যে আমরা অনেক সময় লিখে থাকি যে ভেদন যোগ্যতা, কোন মাধ্যমের ভেদন যোগ্যতা এবং শূন্যস্থানের ভেদন যোগ্যতার অনুপাতকে কে বলে, এটা আমরা জেনে থাকবো, নৈর্ব্যক্তিক অ্যান্সার করার জন্য আমাদের লাগবে, কিন্তু আমরা হচ্ছে সংজ্ঞা আকারে এটা বলবো না, সংজ্ঞা আকারে এটা বলবো না। ঠিক আছে, সংজ্ঞা আকারে। তো এখন শূন্য মাধ্যমে বল, অন্য মাধ্যমে বলটা আমরা পেয়ে গেছি, বল নিয়ে কথা বলবো আমরা, তার আগে একটু চার্জের কোয়ান্টামটা ছোট্ট করে একটু বলে দিই, হয়তো বা ভুলে গেছো, বা একটু ভালো করে, এগুলো মুখস্থ করা লাগবে না।
নিজের মতো করে লিখতে পারবো আমরা। চার্জের কোয়ান্টাম হচ্ছে, আমি একটু উদাহরণ দিই আগে প্রথমে, যে কোনো বিন্দুর চার্জ, হ্যাঁ, কোনো বিন্দুর চার্জ হচ্ছে অবিচ্ছিন্ন হতে পারে। চার্জ কি হবে? বিচ্ছিন্ন হবে। চার্জ হচ্ছে, হ্যাঁ, বিচ্ছিন্ন হবে, অবিচ্ছিন্ন হতে পারে না। বুঝতে পেরেছো? বিচ্ছিন্ন হবে, অবিচ্ছিন্ন কিন্তু না। অর্থাৎ যে কোনো বিন্দু চার্জ, মনে করো এইটা যে অবিচ্ছিন্ন হবে কি অবিচ্ছিন্ন হবে, তার এই চার্জের কোয়ান্টামটা আমরা ইলেকট্রনের বা প্রোটনের চার্জের সাথে পরিমাপ করে থাকি। কিরকম? যে আমাদের সর্বনিম্ন চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ। কোন বস্তুর চার্জ সবচেয়ে কম পরিমাণ কত হতে পারে? ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জের সমান হতে পারে। প্রোটন এবং ইলেকট্রন কেন বলছি আমরা? কারণ প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ সমান, এবং একটা পজিটিভ একটা নেগেটিভ। কোন বস্তুর চার্জ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এটার চার্জ অবশ্যই ইলেকট্রনের চার্জের কম বা প্রোটনের চার্জের কম হতে পারবে না। পরীক্ষা নিরীক্ষা করে এটাই সিদ্ধান্তে আসা গেছে। ওকে, তো এখন দেখো তো, এইটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, ঠিক আছে, এরকম একটা বস্তু, চার পাঁচটা চার্জ বস্তু নিলাম আমরা। তো এই বস্তুর চার্জ মনে করো 2 ইলেকট্রন, মানে ইলেকট্রনের চার্জের 2 গুণ হলো। এই বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের মনে করো হচ্ছে 5 গুণ হয়েছে। মাইনাস হতে পারে, মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, কোনো সমস্যা নেই। এই বিন্দুর চার্জটাকে আমরা বলবো 8 ইলেকট্রন, বা +8 -8 হলো। এই বিন্দুর চার্জ মনে করো 2.4 ইলেকট্রন। এটা হবে না, প্লাস অথবা মাইনাস যাই হোক না কেন, ফ্র্যাকশন হবে না। অর্থাৎ ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে, বা প্রোটনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে। ঠিক আছে, তাহলে কোন বস্তুর চার্জ ইলেকট্রন বা প্রোটনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতকের সমান হবে। ঠিক আছে, এটাকে বলবো আমরা চার্জের কোয়ান্টাম। সুতরাং কোন বস্তুর চার্জ 2 ইলেকট্রন হতে পারে, -5 ইলেকট্রন হতে পারে, বা প্লাস মাইনাস যদি একসাথে লিখতে পারো লিখতে পারো। ঠিক আছে, তাহলে কোন বস্তুর চার্জকে যদি আমি কিউ বলি, যে কোন বস্তুর চার্জ কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই দিব, যেখানে এন এর মান হচ্ছে 1 2 3 4। ওকে, দিলে আমাদের এরকম চলে থাকবে। দেখো পূর্ণ সংখ্যা। তাহলে কোন বস্তুর চার্জ কি হতে পারে না? নিরবচ্ছিন্ন হতে পারে না, বিচ্ছিন্ন হবে। বিচ্ছিন্ন মানে কি? এই যে এটা এটা এটা। নিরবচ্ছিন্ন মানে কি? ফ্র্যাকশন, ভগ্নাংশ আকারে হতে পারে না। কার ভগ্নাংশ? ইলেকট্রনের চার্জের ভগ্নাংশ আকারে হতে পারে না। ঠিক আছে, ভগ্নাংশ হবে না, ফ্র্যাকশন আকারের হবে না। তো আমরা এটাকে সুন্দর করে গুছিয়ে গেছে লিখবো যে সবচেয়ে ন্যূনতম চার্জ কত? আমরা যদি বলি ন্যূনতম চার্জের মান হচ্ছে প্রোটনের চার্জ বা ইলেকট্রনের চার্জ, প্রোটনের বা হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান, সবচেয়ে ন্যূনতম। ঠিক আছে, আমি যদি বলি যে ইলেকট্রনের চার্জের একটু কম চার্জ কোনো বস্তুতে সম্ভব, আমাদের উত্তর হবে না, হবে না। ওকে, তাহলে কোনো বস্তুতে চার্জ যে কোনো পরিমাণ থাকতে পারে না। কোনো বস্তুর চার্জ কত থাকতে হবে? প্রোটন বা ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতকের সমান হবে। এটাকেই বলা হচ্ছে চার্জের কোয়ান্টাম। অর্থাৎ চার্জ নিরপেক্ষিন্ন হতে পারে না, চার্জ হবে হচ্ছে বিচ্ছিন্ন। চার্জ হচ্ছে বিচ্ছিন্ন। তারপর বলবা যে কোনো বস্তুর চার্জ 2e -2e +2e এরকম হতে পারে, কিন্তু 2.4 বা 1.5 ইলেকট্রন এ ধরনের চার্জ কোন বস্তুতে থাকা সম্ভব না। অর্থাৎ কোন বস্তুর চার্জ কিউ হলে কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই, যেখানে এন ইজ ইকুয়াল টু 1 2 3 4। 2 মার্কের জন্য সুন্দরভাবে নিজে গুছিয়ে গেছে লিখবা, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। তড়িৎ বল বিষয়ক যে প্রবলেম গুলো পরীক্ষায় আমাদের এসে থাকে, খুবই সহজ, আমি একটা খালি দেখাচ্ছি। তো আমরা যদি বলি, তো আমরা লেখার নিয়মও জানি যে তড়িৎ বল বিষয়ক প্রবলেম যদি আমরা বলি একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজ, তো তড়িৎ বল আমরা কয়টা চার্জের মধ্যে একই সাথে বের করতে পারি? দুইটা চার্জের মধ্যে বের করতে পারি, কারণ আমাদের সূত্র হচ্ছে 1/4πε0 q1 q2 ডিভাইড বাই r²। একই সাথে আমরা দুইটা চার্জের মধ্যকার বের করতে পারি। তারপর যদি একাধিক দুইয়ের অধিক চার্জ থাকে, তখন আমরা দুইটা করে বের করে তাদের লব্ধি বের করব। দুইটা করে বের করে তাদের লব্ধি বের করব। তো আমরা নিচ্ছি এরকম একটা অঙ্ক, ছোট্ট করে বলবো, ক্যালকুলেশন তোমরা করবা, আমি খালি বলে দিব। ওকে, ক্যালকুলেশন তোমরা করবা, কিন্তু ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় লেগে যাবে, যেহেতু ডিটেলস ক্লাস নিচ্ছি, ক্যালকুলেশন আমি করছি না। Q1 মনে করে এখানে আছে 20 কুলম্ব, আচ্ছা 20 গুণ 10⁻⁻6 কুলম্ব। এগুলো মাইক্রো কুলম্ব, ন্যানো কুলম্ব এরকম দেওয়া থাকতে পারে, কিন্তু -20 গুণ
-40 নিলাম, -40 গুণ 10⁶ কুলম্ব, আর এখানে হচ্ছে প্লাস 50 গুণ 10⁻⁻6 কুলম্ব। ঠিক আছে, নাম দিলাম হচ্ছে, এর নাম দিলাম Q2, এর নাম দিলাম হচ্ছে Q3। একটু ভালো করে খেয়াল করবে, একটা অঙ্কের মাধ্যমে আমরা তড়িৎ বলের সবগুলো অঙ্ক কমপ্লিট করে ফেলবো। তড়িৎ বল বিষয়ক টোটাল অঙ্ক আমরা এই অঙ্কের মাধ্যমে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, এটার নাম দেওয়া হচ্ছে 1 মিটার, 1 মিটার বা সেন্টিমিটার থাকতে পারে। ঠিক আছে, 0.1 মিটার বা সেন্টিমিটার, আমরা 1 মিটার দিলাম হিসাব না করার সুবিধার্থে। মনে আগে বারবার বলেছি, সেন্টিমিটার থাকলে, মিলিমিটার থাকলে আমরা অবশ্যই মিটারটা করে নিব। এটা সমবাহু ত্রিভুজ আমরা চিন্তা করতেছি। তো বিন্দুও দিয়ে নাও এ বি সি। এখন খেয়াল করব আমরা প্রশ্নটা হচ্ছে, আমরা যেহেতু দুইটা বিন্দুর চার্জ এর জন্য একসাথে বলটা বের করতে পারি, এটি খেয়াল করে দেখি। আমরা অবশ্যই খেয়াল করে দেখব যে কোন বিন্দুতে বলটা নির্ণয় করতে চেয়েছে, বলেছে কোন বিন্দুতে তড়িৎ বল, কুলম্ব বল বা স্থির তড়িৎ বল বা শুধু বল, ঠিক আছে, বের করতে বলেছে। আমরা যে বিন্দুতে বল বের করতে বলবে সেই বিন্দুটাকে কমন চার্জ ধরবো, সেই বিন্দুর চার্জটাকে আমরা কমন চার্জ ধরবো। মনে করো আমার প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্ন করলাম যে এ বিন্দুতে বল নির্ণয় করো, এ বিন্দুতে, হ্যাঁ, লব্ধি বল বা বল, বল বললে আমরা লব্ধি ধরে নেব, কিন্তু লব্ধি বল নির্ণয় করো। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, আমরা শুধু বল বললে কিন্তু আমরা বলের মানও বের করব, দিকও বের করব। ঠিক আছে, আর শুধুমাত্র বলের মান বের করতে বললে আমরা শুধুমাত্র বলের মানটা বের করব। বুঝতে পেরেছ? তো শুধু বল বল বলতে কিন্তু মানও বোঝায়, দিকও বোঝায়, তাহলে বলের মান এবং দিক দুটো বের করবো আমরা। এখন আর একটা কালে বললে খেলাম, এখানে একটু খেয়াল করে নিও যে এ বিন্দুতে আমাদের বলের মানটা বের করতে বলেছে, লব্ধি বল বা বলের মানটা বা বল নির্ণয় করতে বলেছে। তাহলে এ বিন্দুর চার্জ হচ্ছে কমন, আমি এ বিন্দুর চার্জকে কমন বলে দিলাম, এই যে গোল্লা চিহ্ন দিলাম। তাহলে এ এর সাথে বি একবার বের করব, এ এর সাথে সি একবার বের করব। সিমিলারলি যদি আমাকে বলতো প্রশ্নের মধ্যে যে বি বিন্দুতে চার্জ, বি বিন্দুতে বল নির্ণয় করো, ঠিক আছে, তাহলে এই বি বিন্দুর চার্জকে আমরা কমন ধরতাম, বি থেকে এ, বি আর এর বিন্দুর বল নির্ণয় করতাম একবার, বি এবং সি এরটা বল নির্ণয় করতাম একবার। ঠিক আছে, আমার মানে না বোঝার কোনো কথা নেই, এটা সিম্পল কথা। যে বিন্দুর চার্জ, যে বিন্দুতে বল নির্ণয় করতে বলবে সেই বিন্দুর চার্জকে আমরা কমন ধরে নেব এইসব ক্ষেত্রে, এইটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে এ বিন্দুর চার্জের সঙ্গে বি বিন্দুর চার্জের বল বের করবো একবার, এর সাথে সি এর একবার বের করবো, কারণ আমাদের এ বিন্দুর চার্জ হচ্ছে কমন, এই বিন্দুতে যেহেতু বল নির্ণয় করতে বলেছে। আরো একটা কথা বলে রাখি, এখন বলের যে দিক বের করব, সে বলের দিক কোনটা বের করব, অবশ্যই অবশ্যই বলের দিক বের করব যে বিন্দুতে বল নির্ণয় করতে বলবে সেই বিন্দুর চার্জ যেদিকে বল অনুভব করে সেইটাই হবে আমাদের বলের দিক। আবার বলছি, যে বিন্দুতে বল নির্ণয় করতে বলবে সেই বিন্দুর চার্জ যেদিকে বল অনুভব করে সেটাই হবে বলের দিক। তো আমাদের লেখার স্টাইল কি শিখেছি বারবার, আবার শিখে নিচ্ছি আরো একবার। মহাকর্ষ ক্ষেত্রেও আমরা বলেছি, যেহেতু ওটা আগে পড়েছি আমরা এই রিভিশন ক্লাসে, যে কিউ বিন্দু, এ বিন্দুর চার্জের জন্য, সরি আমার বি বিন্দুর চার্জের জন্য, এ তো কমন পয়েন্ট, বি বিন্দুর চার্জের জন্য, এগুলো অনেকবার করানো হচ্ছে, 3 বার 4 বার, আমার মনে হয় 5 বারও হতে পারে। বি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুতে, যেহেতু এ বিন্দুতে বল নির্ণয় করতে বলেছে, একবার বি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুতে বের করবো, একবার সি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুতে বের করবো। এ বিন্দুতে বলের মান ও দিক, বলের মান ও দিক এইভাবে লিখবা। ঠিক আছে, এই যে এই কথা দুটা উল্লেখ করবা, প্রাবল্যের ক্ষেত্রে উল্লেখ করবা, মান এবং দিক। তাহলে আমাদের নেগেটিভ চিহ্নটা নিতে হবে না, নেগেটিভ আমরা নিচ্ছি না, কারণ নেগেটিভ চিহ্নটা আকর্ষণ বা বিকর্ষণ বল বোঝাচ্ছে, ফলে ওই বলের দিকটা বোঝাচ্ছে, যার কারণে আমরা নেগেটিভ বাদ দিয়ে যখন লিখছি মান ও দিক, নেগেটিভ দিয়ে লিখলেও কিন্তু দিক লিখতে হবে। সুতরাং আমরা নেগেটিভ বাদ দিয়ে একবারে মান এবং দিক লিখবো। কিরকম লিখবো, মনে করো এ বিন্দু চার্জ ধরেছি না, তাহলে F1 ধরো, এটা F1 ধরলাম আমরা। ঠিক আছে, তো 1 ভাগ বাই ডিফল্ট আমরা শূন্য মাধ্যম ধরে নিব, বাই ডিফল্ট আমরা শূন্য মাধ্যম ধরে নিব। তো 1/4πε0, সূত্রটা কিন্তু লিখতে হবে একবারে। কোন বিন্দুর চার্জ, বি বিন্দুর চার্জ, নাম কি Q2, এ বিন্দুতে বল নির্ণয় করবো, নাম কি Q1, এই যে ডিভাইড বাই দূরত্ব কত, এ বি এর উপর স্কয়ার, দূরত্বের উপর স্কয়ার থাকতে হবে। আর দিকটা কি হয়, এবার দিকটা খেয়াল করো, এই বিন্দুর চার্জ পজিটিভ, এই বিন্দুর চার্জ নেগেটিভ, এটা একটু এটা নেগেটিভ, খেয়াল করো। তাহলে আমাদের আকর্ষণ বল কাজ করবে, তাহলে বি বিন্দুর চার্জ এ বিন্দুর চার্জকে আকর্ষণ করবে, সিমিলারলি এই এ বিন্দুর চার্জ বি বিন্দুর চার্জকে আকর্ষণ করবে। তো আমরা আগেই বলেছি
যে বিন্দুতে বল নির্ণয় করব সেই বিন্দুর চার্জ যেদিকে বল অনুভব করে সেটা আমাকে দেখতে হবে। দেখো তো, এই নেগেটিভ চার্জটা যদি এ বিন্দুর চার্জকে আকর্ষণ করে, তাহলে এ বিন্দুর চার্জটা কিন্তু এই দিকে বল অনুভব করবে, না বোঝার কোনোই কারণ নাই। এই নেগেটিভ চার্জ পজিটিভ চার্জে আকর্ষণ করলে এ বিন্দুর চার্জটা বি বিন্দুর চার্জের দিকে বল অনুভব করবে। তাহলে আমাদের চার্জের দিক হবে, বলের দিক হবে হচ্ছে এ বি বরাবর, এ বি বরাবর। ওকে, এবার লিখবো আমরা, এটা একটা মান পাবো আমরা 9 গুণ 10⁻9 গুণ Q1 এর মান হচ্ছে 20 গুণ 10⁻6 গুণ 40, এই দেখো মাইনাস চিহ্নটা কিন্তু নেই নাই, 40 গুণ 10⁻6 ডিভাইড বাই হচ্ছে আর স্কোয়ার, এ বি স্কোয়ার, এখানে 1 স্কোয়ার। তো আমরা পাবো কত? আমরা পাবো 6 দুগুণ 12, আর এখানে দুইটা বাদ যাবে, 4 দুগুণ 8 নং 72, 72 গুণ কত পাবো রে? এই 4 দুগুণ 8 নং 72, 1 0 2 0, 6 দুগুণ 12, 10, 10⁻1 হবে তো মনে হয়, এই 7.2 হবে, 7.2 মনে হয় আর কি, যা হয় হোক। লাস্টে আবার লাইন লিখবো এ বি বরাবর, হিসাব করে দেখো এরকম হচ্ছে কিনা। এবার একই ভাবে লিখবো, কিন্তু বারবার আমি লিখছি না। বি বিন্দুর চার্জের জন্য বের করলাম, এবার সি বিন্দুর চার্জের জন্য এই বিন্দুতে বলের মান দিক লিখে আমরা F2 লিখবো। F2 লিখে দেখো খেয়াল করে, 1/4πε0। এই দেখো বি বিন্দু চার্জ আর সি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুতে কিন্তু সি বিন্দু কিন্তু চার্জ বি বিন্দুতে করা, তাহলে আমাদের সি বিন্দু চার্জের নাম কি? এভাবে লিখতে পারো কিউ সি, আর কোথায় বের করছি? এ বিন্দুতে, তাহলে কিউ এ, দূরত্ব কত? এসির উপর স্কয়ার। দেখো তো, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে, খেয়াল করো, পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে। এই চার্জ কোন দিকে বল অনুভব করবে সেটা দেখবো না আমরা, কোনটা দেখবো? যে বিন্দুতে বল নির্ণয় করতে বলেছে সেটা দেখবো। তাহলে দেখো তো, এটা এই দিকে যাবে, এটা কিন্তু এই দিকে যাবে, এই যে এদিকে যাবে, লাল কালি দিয়ে দেখালাম, এই যে এদিকে যাবে, এটা হচ্ছে F2 এর দিক, এটা হচ্ছে F2 এর দিক, এই যে এদিকে যাবে। আমি যদি এখানে দেখাই F2, আর এটা হচ্ছে F1 এর দিক, চিত্র দেখাতে হবে কিন্তু, ঠিক আছে? F1 এর দিক আর এটা হচ্ছে F2 এর দিক। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো, এদিকে বলানো হবে, তাহলে আমি দেবো হচ্ছে এসি বরাবর, এসি বরাবর, এসি না কোনটা বলবে, সি এ বরাবর, সি এ বরাবর, সি এ ডি বরাবর, এখানে একটা ডি বিন্দু দিলাম। তাহলে এখন দেখো তো, তোমাকে যদি প্রশ্ন করা হয় এ বিন্দুতে বলের, এ বিন্দুতে, হ্যাঁ, এ বিন্দুতে F1 এবং F2 এর মধ্যবর্তী কোণ কত বলো দেখি, মানে F1 এবং F2 বলের মধ্যবর্তী কোণ কত বলতে পারবো? এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজ। কিভাবে বুঝলাম? 1 1 1, এটাও 60 ডিগ্রি। তাহলে দেখো তো, আমার এখন লাগবে কোনটা? আমাদের এখন তো লব্ধি বের করতে হবে, F1 এবং F2 এর মধ্যে লব্ধি বের করতে হবে। তাহলে দেখো তো, F1 এবং F2 এর মধ্যে লব্ধি হচ্ছে যেইটা, এই যে খেয়াল করো, এইটা, এইটা, এই বলটা কাছে, এই যে কোণটা, ঠিক আছে, এই কোণটা আমার লাগবে, এই কোণটা লাগবে। ওকে, এই কোণটা লাগবে। তাহলে এই কোণের মান কত? এই বলতে পারি না, 120 ডিগ্রি, সবাই জানি এটা, যে ত্রিভুজের বহিস্থ কোণটা হবে কি, কোন বিন্দুতে বহিস্থ যে কোণ উৎপন্ন করে তার মান হবে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অথবা এই পুরাটা কত? এই পুরাটা 180, আমি যদি এই 60টা বাদ দিই তাহলে এই 120টা পেয়ে যাবে। আমাদের এখন উত্তর হবে হচ্ছে, F2 এর মানটা আমরা বের করে নিব, 9 গুণ 10⁹9, কিউ সির মান হচ্ছে 50, আর কিউ এর মান হচ্ছে 20 ডিভাইড বাই 1 স্কয়ার। তো আমরা পাবো এখানে হচ্ছে 5 দুগুণ 10, 9 10 90, 9 নিউটন পাবো মনে হয়, 9 নিউটন, সিএডি বরাবর। একটু কথা একটু বলে নি, এখানে যে বিন্দুতে বল নির্ণয় করছি লব্ধি বল, সেই বিন্দু থেকে দুইটা ভেক্টর কিন্তু বের হয়ে যাবে। প্রথমে কিন্তু আমরা এখানে তীর চিহ্ন দিয়েছিলাম, এই তীর চিহ্ন দিলে হবে না, এ বিন্দুর দিকে যাচ্ছে, তাহলে এই বিন্দু থেকে বের করে দিতে হবে। এই পয়েন্টটা বের হয়ে গেছে, এই পয়েন্টে আমাদের কোনো সমস্যা নাই। F2টা কিন্তু ওই এ বিন্দুর দিকে যাচ্ছে, তাই আমরা এটা টান দিয়ে বের করে নেব, ভেক্টরে আমরা পড়েছি, ঠিক আছে? তাহলে এখন আমরা 9 নিউটন আর 7 নিউটন, 7.2 নিউটন বলের লব্ধি বের করব হচ্ছে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি দিয়া, ঠিক আছে? আমরা এখন লব্ধি বল, অতএব লব্ধি বলের মান, লব্ধি বলের মান, তড়িৎ বল দেখেন তো প্রশ্ন একটা আসে, ওই যে, যে ওই স্থির থাকবে কিনা, শূন্যে স্থির থাকবে কিনা, ভাসমান থাকবে কিনা, ঠিক আছে, ভারসাম্য থাকবে কিনা, তাই না? ওইটা এটা একই, ওইটাই করলাম মনে করো, ওই একই জিনিসই, একই জিনিসই। F = √/(f1² +
cos 120 ডিগ্রি। হিসাব নিকাশ করলে আমাদের হয়ে যাবে। এবার লব্ধি বলের দিক, লব্ধি বলের দিক যেমনটা আগে বের করেছিলাম ভেক্টরে, সেম ভাবে বের করবো আমরা। tan থিটা ইজ ইকুয়াল টু, কার সাথে কোণ ধরবা, যে কোনো একটার সঙ্গে কোণ তুমি ধরে নিতে পারো। আমি মনে করি f1 এর সঙ্গে কোণ ধরলাম, f1 এর সঙ্গে কোণ ধরবা না f2 এর সঙ্গে কোণ ধরবা। এই যে লব্ধি কিন্তু এদিক দিয়ে যাবে, বুঝতেই পারছো, লব্ধি একেবারে কোন একটা জায়গাতে দিবে, মাঝামাঝি কোন একটা জায়গা দিয়ে যাবে। এই যে এদিক দিয়ে লব্ধির দিকটা দিলাম, তাহলে এটা কার সঙ্গে কোণ ধরবো, যে f1 এর সঙ্গে কোণ ধরলাম। আমি মনে করো f1 এর সঙ্গে থিটা কোণ ধরে নিলাম আমরা, যে f1 এর সাথে থিটা কোণ ধরে। f1 এর সঙ্গে ধরতে পারো লব্ধির দিক, f2 এর সঙ্গে ধরতে পারো, তোমার ইচ্ছা। আমরা f1 এর সঙ্গে ধরলাম, এই যে f1 এর সঙ্গে ধরলাম। ওকে, f1 এর সঙ্গে যদি কোণ আমরা ধরি থিটা, তাহলে আমাদের আগে জানা আছে ওই ভেক্টরের সূত্রে শিখেছি আমরা সামান্তরিকের সূত্র অনুসারে, যার সাথে কোণ থাকবে সে একা একা নিচে থাকবে f1, আর এখানে থাকবে f2 sin 120 ডিগ্রি, ঠিক আছে, sin 120 ডিগ্রি, আর এখানে হচ্ছে f2 cos 120 ডিগ্রি। মনে রাখা খুবই সহজ, tan মানে sin বা cos। এই হিসাব নিকাশ করলে আমরা থিটাটা হিসাব করবো আমরা। ওকে, তা লব্ধি বল নিয়ে আমাদের আটকানোর কথা না, লব্ধি বল নিয়ে আমাদের আটকানোর কথা না, ঠিক আছে। এবার খেয়াল করো, যেটা ওই শূন্যে ভাসবে কি ভাসবে না, বা স্থির রাখতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিভিন্ন ভাবে প্রশ্নটা আসতে পারে, বিভিন্ন ভাবে প্রশ্নটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। আমরা যদি একটা প্রবলেম নিই এখানে, তো মনে করো এটা ভূমিতে দুটা বিন্দু, এটা কিন্তু একবারে করে ফেলেছি, সিকিউ এর মধ্যে কিন্তু এটা পাবো আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নের মধ্যে, কমন একটা প্রশ্ন, যেটা ভূমিতে দুটা বিন্দু, ঠিক আছে, ভূমিতে দুটা বিন্দু, তো এখানে নাম দিলাম হচ্ছে এ বিন্দু, আর এখানে দিলাম বি বিন্দু। তো এটা উল্লম্ব তলে একটা বিন্দু, উল্লম্ব তলে পি একটা বিন্দু, মনে করো এটা হচ্ছে উল্লম্ব তলে পি একটা বিন্দু, উল্লম্ব তলে পি একটা বিন্দু। তো উল্লম্ব তলে মনে করো পি বিন্দু, এখানে একটা বস্তুকে আমি ভাসমান অবস্থায় রাখতে চাচ্ছি, এটা কিন্তু উল্লম্ব তল। এ বি যদি এরকম চিহ্ন থাকে দেখলেই বুঝতে পারবা যেটা হচ্ছে আহ ভূমিতে অবস্থিত দুটা বিন্দু, আর পি হচ্ছে উল্লম্ব তলে অবস্থিত দুটা বিন্দু। পি হলো উল্লম্ব তলে অবস্থিত, উল্লম্ব তলে অবস্থিত, ঠিক আছে, পি হলো উল্লম্ব তলে অবস্থিত। এটা আমি ধীরে ধীরে করাচ্ছি, এখানে দুইটা প্রশ্ন আসবে। হ্যাঁ, তো তিনটে, এখানে দুইটা চ্যাপ্টার নিয়ে তিনটা হয়ে গেল, তো আমাদের হয়েই গেল। আধুনিক পদার্থবিজ্ঞান কারো আটকানোর কথা না, 2-3 বার পড়াইছি, পরমাণু মডেল 3-4 বার পড়াইছি, ঠিক আছে। তো এখানে উল্লম্ব তলে একটা বিন্দু, আর এবি হচ্ছে ভূমিতে অবস্থিত, এবি হলো ভূমিতে অবস্থিত। তো এখন খেয়াল করে দেখো, এখানে মনে করে চার্জ আছে +4 কুলম্ব, এখানে মনে করে +4 কুলম্ব আছে। এখানে তখন ভারসাম্যে থাকার জন্য দেখবো যে এখানে চার্জ আর এখানে চার্জ সমানই থাকবে, বিভিন্ন রকম চার্জ থাকতে পারে, প্লাস প্লাস থাকতে পারে, দুটো নেগেটিভও থাকতে পারে, সমান থাকবে। আমাদের প্রশ্ন হচ্ছে পি বিন্দুতে 200 গ্রাম বা 100 গ্রাম, পি বিন্দুতে, আমি একটু দেখাই দিচ্ছি, পি বিন্দুতে 100 গ্রাম ভরের একটি বস্তু স্থির থাকতে, স্থির থাকতে হলে, স্থির থাকতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, কি তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে, তড়িৎ চার্জ স্থাপন করতে। তড়িৎ ব্যবস্থা বলতে হচ্ছে ওই বস্তুটার মধ্যে, ওই যে 100 গ্রাম ভরের বস্তুটার মধ্যে হচ্ছে চার্জ প্রদান করতে হবে, ঠিক আছে, চার্জ প্রদান করতে হবে, এটাকে বলবো তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা, তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঠিক আছে। তোমাদের আমি তোমাদের সবাইকেই দিয়ে দিচ্ছি শীট, স্থির তড়িতের সুন্দর করে শীট দেওয়া আছে, ওই শীটের মধ্যেই সুন্দর করে করে দেওয়া আছে। একটু বলে দিচ্ছি যে এখানে দেখো তো একটা বস্তুর ভর হচ্ছে মনে করে m কেজি, এই m কেজি ভরের বস্তুটা এই দিকে ওজন অনুভব করবে, এটা আমাদের কারো কোনো কনফিউশন নাই, এইদিকে ওজন অনুভব করবে, W = mg, ওজনটা এই দিকে অনুভব করবে। তাহলে দেখো তো আমাদের এমন ভাবে বল দিতে হবে, মানে এমন ভাবে চার্জ স্থাপন করতে হবে যেন এই চার্জ এবং এই চার্জের জন্য বস্তুটা এই বরাবর সমান পরিমাণ বল অনুভব করে, চার্জের জন্য সমান পরিমাণ বল অনুভব করে। দেখো এই যে খেয়াল করে দেখো, এই বরাবর বল দিতে হবে, এই বরাবর একটা বল দিতে হবে বস্তুর ওজনের সমান, কারণ বস্তুর ওজন খাড়া নিচের দিকে কাজ করবে, আর এই এই যে এম ভরটা আছে, এই এম ভরের বস্তুর মধ্যে এমন ভাবে চার্জ স্থাপন করতে হবে যাতে করে এম ভরের বস্তুটা এই এ বিন্দুর চার্জ এবং বি বিন্দুর চার্জের জন্য এই যে বস্তুর ওজনের বিপরীত দিকে, একেবারে বিপরীত দিকে বল অনুভব করে, এবং সমান তো হতেই হবে। স্থির থাকতে চাচ্ছে, এম ভরের বস্তুটা এখানে স্থির থাকতে চাচ্ছে বা রাখতে চাচ্ছি,
তাহলে ডব্লু বস্তুর ওজনের সমান, একদম সমান এবং বিপরীতমুখী বল প্রদান করতে হবে। তাহলে এই এম ভরের বস্তুর মধ্যে পি বিন্দুতে এমন ভাবে চার্জ আমরা স্থাপন করব যাতে করে এম ভরের বস্তুটার যে ওজনটা সেই ওজনের সমান এবং বিপরীতমুখী বল আমরা ওই এই দুটা চার্জের কারণে এখানে ডেভেলপ করতে পারি। ওকে, তাহলে এখন খেয়াল করো পজিটিভ পজিটিভ, আমরা যদি এই দিকে নিয়ে আসি তাহলে কিন্তু হবে না, বলটা হতে হবে ওই দিকে উপরের দিকে। দেখো আমি যদি দাগায় দেখাই তোমাদের, এই যে গেল, এই যে এই বরাবর একটা বল দিতে হবে, এই বরাবর একটা বল দিতে হবে, এই যে খেয়াল করে দেখো এই বরাবর একটা বল দিতে হবে, খেয়াল করে দেখো এই বরাবর বল দিতে হবে একটা, এই বরাবর, এই চার্জের জন্য এই বরাবর যাইতে হবে, এই চার্জের জন্য এই বরাবর যাইতে হবে, তাহলে কিন্তু তাদের লব্ধিটা একবারে মাঝখান দিয়ে যাবে। মাঝখান দিয়ে যাবে কারণ মনে করো এটা 1 মিটার 1 মিটার 1 মিটার, ঠিক আছে, তাহলে মাঝখান দিয়ে যাবে না, সমান সমান, মানে এটার জন্য আমি এখানে যে পরিমাণ বল পাবো এটার জন্য আমি কিন্তু এখানে সেই পরিমাণই বল পাবো। প্রশ্ন হচ্ছে এখানে তাহলে কি চার্জ স্থাপন করতে হবে, তাই আমি যে বিন্দুতে বস্তুটাকে স্থাপন করতে চাচ্ছি এই বস্তুটা কিন্তু হচ্ছে ফিল করবে, অনুভব করবে বলটা, যে সে নিচের দিকে আসবে নাকি উপরের দিকে যাবে নাকি বামে ডানে সামনে পিছনে যাবে। তাই আমরা এই যে বস্তুটা এখানে পি বিন্দুতে আছে সেই বস্তুর মধ্যে কিন্তু আমার দেখতে হবে যে কোন দিকে বল অনুভব করে। দেখো তো এইটা এই চার্জের জন্য যদি এদিকে F1 দাও, এদিকে যদি F2 বল দাও, তাহলে কিন্তু এটা কিন্তু বিকর্ষণ বল হতে হবে, মানে এই চার্জ এই এম ভরের বস্তুটাকে বিকর্ষণ করতে হবে। তাহলে এখানে আমি অবশ্যই প্লাস কিউ পরিমাণ চার্জ দিব। কি পরিমাণ চার্জ দিব? প্লাস কিউ পরিমাণ চার্জ। খেয়াল করে দেখো এখানে আমি এখানে লিখলাম প্লাস কিউ পরিমাণ চার্জ। খেয়াল করো বিকর্ষণ বল দিতে হবে কিন্তু, বিকর্ষণ বল, ঠিক আছে, প্লাস 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 প্লাস, বিকর্ষণ না করলে তো সে উপরের দিকে যাবে না এই এম ভরের বস্তুটা, মেম্বারের বস্তুর মধ্যে প্লাস চার্জ। এখানে যে নেগেটিভ থাকতো নেগেটিভ নেগেটিভ এখানে বিকর্ষণ করাতে হতো। এই সবসময় যে বিকর্ষণ করাতে হবে বিষয়টা এরকম না, যদি আকর্ষণ করানো দরকার হয় আকর্ষণ করাবো, বিকর্ষণ করানো দরকার হলে বিকর্ষণ করাবো। তাই আমি মুখস্থ করছি না, কিন্তু এখানে যেহেতু প্লাস আছে এখানে বিকর্ষণ করাতে হবে, তাই হবে। দেখো তাহলে আমরা আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটা বস্তুকে ভারসাম্যে রাখতে পারবো শূন্যে, ঠিক আছে।
তো এই গেল আমাদের কনসেপ্ট। তো আমরা কি করব, এখন এই এফ বলটা বের করব। তাহলে এফ বল বের করার জন্য প্রথমে আগের মতো করে মাত্র যেভাবে করে আসলাম, এ বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে বল নির্ণয় করব, বি বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে বল নির্ণয় করব। কমন কোনটা? পি বিন্দু, কারণ কে এখানে বল ফিল করবে লাস্ট পর্যন্ত? পি বিন্দুর বস্তুটা। তাই পি বিন্দুর চার্জটা কিন্তু কমন, পি এর সাথে এ, পি এর সাথে বি। তো এই চার্জের নাম কি? কিউ প্লাস কিউ। তাহলে আমরা প্রথমে লিখে নেব, ধরি পি বিন্দুতে প্লাস কিউ পরিমাণ চার্জ স্থাপন করতে হবে। ধরি পি বিন্দুতে, ঠিক আছে, পি বিন্দুতে প্লাস কিউ, কিন্তু প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা এখান থেকে বুঝে নিতে হবে কিন্তু, ঠিক আছে, অবশ্যই বুঝে নিতে হবে। উল্লম্ব ভাবে বস্তু দেওয়া থাকতে পারে, মানে এটা উপরের দিকে দেওয়া থাকতে পারে, বিভিন্ন ভাবে দেওয়া থাকতে পারে। তুমি দেখে নিবা তোমার বলটা কোন দিকে ফিল করতে হবে, সেটা আকর্ষণ করতে হবে নাকি বিকর্ষণ করতে হবে। সাধারণত এরকমই দেওয়া থাকে, সেক্ষেত্রে প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাস থাকলে এখানে মাইনাস নিতে হয়, বিকর্ষণ করাতে হয়। আর উল্টা করে যদি প্রশ্ন দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে কিন্তু, তখন আমাকে দেখে নিতে হবে যে কোন দিকে আমাকে বলটাকে ফিল করাতে হবে, বিকর্ষণ নাকি আকর্ষণ, সেই অনুসারে আমাদের চার্জেরটা নিতে হবে। এটাই গুরুত্বপূর্ণ এখানে, যে প্লাস নেব নাকি মাইনাস নেব। পি বিন্দুতে প্লাস কিউ পরিমাণ চার্জ স্থাপন করতে হবে, প্লাস কিউ পরিমাণ চার্জ স্থাপন করতে হবে। গতবার দুইটা পরীক্ষা আসছে, আমার মনে হয় এই ধরনের প্রশ্ন এবার আসতে পারে। গতবার আসছে, বা এরকম প্রাবল্য দিয়েও আসতে পারে। যাই হোক, আমরা গতবার এরকম একটা প্রশ্ন আসছে, পি বিন্দুতে প্লাস কিউ পরিমাণ। এরকম কোনো বিষয় নাই যে মনে রাখবা যে 24-এ আসছে বলে 25-এ আসবে না, এরকম কোনো বিষয় নাই। 24 এবং 23-এর প্রশ্ন কিন্তু একই রকম ছিল, ওই যে সমান্তরাল পাত ধরার দিয়ে দিন দুইবারই পরীক্ষা আসছে। তো এখানে প্রশ্নকর্তা অত কিছু দেখে না, মানে সচরাচর একই রকম ভাবে চলে আসতে পারে। সুতরাং আমরা 24-এর প্রশ্নকে বাদ দিব না। পি বিন্দুতে প্লাস কি পরিমাণ চার্জ স্থাপন করতে হবে, স্থাপন করতে হবে। তারপর দেখো তো, এই বিন্দু একবার আমি সংক্ষেপে লিখতে কি লিখবো আগের মতো করে, এ বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে বলের মান ও দিক। একটা চার্জের নাম 4, একটা চার্জের নাম হচ্ছে কিউ, দিকটা কিন্তু আমাকে দিতে হবে। তো আমি যদি এ বি এখানে পি দিছি, এখানে দেওয়া হচ্ছে সি, এখানে দেওয়া হচ্ছে ডি, ঠিক আছে। তার মানে লিখবো যে এ বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে বলের মান ও দিক, আমি সংক্ষেপে লিখলাম F1, যেহেতু এখানে ইন্ডিকেট করে দিয়েছি আমি। F1 ইজ ইকাল টু লিখবো হচ্ছে 1/4πε0 বাই ডিফল্ট শূন্য মাধ্যম কিউ এ ইন্টু কিউ পি লিখলাম। আমাদের তাহলে কিউ এ মানে কি? এ বিন্দুর চার্জ, আর পি বিন্দুতে যেহেতু বল নির্ণয় করতে চাচ্ছি, পি বিন্দুর চার্জ ডিভাইড বাই দূরত্বটা কত? এপি স্কোয়ার। দিকটা কিন্তু সাথে সাথে লিখে ফেলবা, এ পি সি বরাবর, এ পি সি বরাবর। কেন? কারণটা হচ্ছে এই বিন্দুর চার্জ, এই বিন্দুর চার্জ দ্বারা বিকর্ষিত হবে, বিকর্ষিত হলে সে এই দিকে ফিল করবে বল। দিকটা আমি দিয়ে দিছি একবারে, হিসাব নিকাশ করবো আমরা, ওকে। তাহলে কি পাবো? 9 গুণ 10⁹9 গুণ কিউ এ এর মান হচ্ছে 4, আর কিউ পি এর মান হচ্ছে কিউ, ডিভাইড বাই হচ্ছে এপি, এপি এর মান হচ্ছে 1 স্কোয়ার। এখান থেকে আমি একটা মান পাবো 4 নং 36 গুণ 10⁹9 কিউ, এত পাবো, ঠিক আছে, এত কিউ নিউটন বল পাবো, ওকে। কিউটা আমাকে বের করতে হবে কিন্তু। এবার দেখো F2 বের করবো আমরা। সিমিলারলি, যে বি বিন্দুর চার্জের জন্য পি বিন্দুতে বলের মান ও দিক, তাহলে F2 লিখলাম। F2 is equal to 1/4πε0 QB into QP, QP মানে হচ্ছে পি বিন্দুর চার্জ ডিভাইড বাই বিপি স্কোয়ার। দেখো এবার লিখলে আমাদের সুবিধা, দিকটা এখানে দিয়ে দেবো একবারে। এখানে দিকটা দেখো খেয়াল করে, বি পি ডি বরাবর, বিপিডি বরাবর, বিপিডি বরাবর, ওকে। তাহলে আমার 9 গুণ 10⁹9, কিউবি এর মান কত? 4। একই সমানই হবে কিন্তু, খেয়াল করে দেখতে পাচ্ছ, একই সমান না হলে কখনোই আমরা স্থির রাখতে পারবো না, কমন সেন্স এটাই বলে। কারণ মাঝখান দিয়ে একই সমান না দিলে তো লব্ধি মাঝখান দিয়ে যাবে না, তাই না? এসব ক্ষেত্রে কিন্তু চিত্র অবশ্যই দাগায় অঙ্ক করতে হবে, তাছাড়া কিন্তু ভুল হয়ে যাবে। এইগুলো সার্কিট রিলেটেড যে প্রবলেম গুলা, বল, প্রাবল্য, তারপর হচ্ছে ধারকত্ব, ধারক, এগুলো সবগুলো সার্কিট দাগায় করবা। কিউপি, তো কিউপি ওই কোশ্চেনের চিত্র দেখে দেখে যেন অঙ্ক করো না, চিত্র দাগায় নিবা খাতায়, উত্তরপত্রে লিখে তারপর সুন্দর করে করবা। কিউ ডিভাইড হচ্ছে 1 স্কোয়ার, তো আমরা পেলাম 36 গুণ 10⁹9 কিউ, ঠিক আছে, বিপিডি বরাবর। তো বুঝতে পারছো? এই তাহলে এখন লব্ধি বল বের করতে হবে, লব্ধি বল বের করতে হলে তাহলে এখন লিখবা যে পি বিন্দুতে লব্ধি বল, পি বিন্দুতে লব্ধি বল,
একবার লিখে ফেললেই হয় যে পি বিন্দু, একটা কথা লিখবা যে পি বিন্দুতে লব্ধি বল কোন সিপিডি কে সমদ্বিখণ্ডিত করে। কোন সিপিডি কে সমদ্বিখণ্ডিত করে আমার জানা আছে, এটা কিন্তু বের করে দেখানোর দরকার নেই। আমরা জানি তো যে দুটা বলের মান সমান হলে, দুটা ভেক্টরের মান সমান হলে লব্ধি একবারে মাঝখান দিয়ে যায়। কোন সিপিডি কে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে যার দিক বস্তুর ওজনের বিপরীত দিকে, বস্তুর ওজনের বিপরীত দিকে। দেখো তুমি তো দেখাইছো, এই যে যার দিক বস্তুর ওজনের একবারে বিপরীত দিকে, মাঝখান দিয়ে গেছে যে। এখন বলের মানটা, লব্ধি বলের মান, এখন লব্ধি বলের মান, লব্ধি বলের মানটা বের করো। মানটা সমান বের করতে হবে। লব্ধি বলের মান কত? এফ ইজিক্যাল টু রুট ওভার, এটা আগে বের করে নিয়ে পরে এটা লিখতে পারতা, একই কথা লিখলেই হয়েছে। f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos 60 ডিগ্রি। বুঝতেই পারছো এখানে 60 ডিগ্রি, এই কোণটা কিন্তু আমাকে দেখাতে হবে প্রশ্নের মধ্যে। এই যে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, এই যে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এই কোণটা যে টিক চিহ্ন দিয়ে এভাবে কোণটা ইন্ডিকেট করে দেখাবা 60 ডিগ্রি। তারপর আমরা অঙ্ক, এখানে জিনিস খেয়াল করার মতো, ক্যালকুলেশন সহজ করার জন্য দেখো তো খেয়াল করে যে f1 আর f2 সমান না, তাই আমরা f1 এর উপর স্কয়ার প্লাস f1 এর উপর স্কয়ার প্লাস 2f1 f1 ইনটু হাফ। এবার লিখে নিয়ে আমাদের ক্যালকুলেশনটাকে সহজ হয়। তা দেখো তো রুট ওভার অফ 2f1 স্কয়ার প্লাস এই যে 2 আর 2 কেটে গেল, f1 স্কয়ার সমান সমান হচ্ছে রুট ওভার অফ 3f1 স্কয়ার। আরো ছোট করে লিখতে পারি রুট 3f1, f1টাকে স্কয়ারটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। এবার আমরা শর্ত মতে f ইজিক্যাল টু w লিখব। শর্ত মতে বা শর্ত অনুসারে, ঠিক আছে, ভারসাম্যে রাখার জন্য কি করতে হবে, দিক আমরা উল্টা দিকে পেয়ে গেছি। এবার আমরা f ইজিক্যাল টু w লিখবো, f ইজিক্যাল টু w লিখবো। f এর মান কত? রুট 3f1 ইজিক্যাল টু mg। ঠিক আছে, তো আমরা পাচ্ছি রুট 3f1 এর মানটা একটু বসিয়ে নিব। আমরা অলরেডি পেয়ে গেছি, হিসাব নিকাশ করে রাখছি। 36 গুণ 10 টু দি পাওয়ার 9 কিউ, 36 গুণ 10 টু দি পাওয়ার 9 কিউ ইজিক্যাল টু m এর মান হচ্ছে 0.1। 100 গ্রাম বলেছি নাকি? দেখো তো 100 গ্রাম সম্ভবত বলেছি, 100 গ্রাম কেজিতে করে নিতে হবে। 0.1 গুণ হচ্ছে 9.8, 9.8 হিসাব নিকাশ করলে আমাদের কিউ এর মানটা চলে আসবে আমাদের 0.1 গুণ 9.8 ডিভাইড বাই হচ্ছে রুট 3 গুণ 36 গুণ 10 টু দি পাওয়ার 9। মনে রাখবো আমরা কিউ এর মানটা কিন্তু এখানে পাবো পজিটিভই, কিন্তু আমাদের যদি এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ চার্জ দেওয়া থাকতো, একইভাবে চলে আসতাম কিউ এর মান বের করলাম, করার পরে উত্তর লেখার সময় নেগেটিভটা লিখতে হতো। অতএব ওই কিউ বিন্দু বস্তুটি স্থির রাখতে হলে, পি বিন্দু বস্তুটি স্থির রাখতে হলে মাইনাস এত পরিমাণ চার্জ ওই এম ভরের বস্তুতে প্রদান করতে হবে বা স্থাপন করতে হবে। এখন কিন্তু আমি মাইনাস লিখবো না, এখন প্লাস উত্তর হবে, কারণ এখন তো পজিটিভ চার্জ স্থাপন করতে হবে। ওইটা বললাম যদি মাইনাস থাকতো সবগুলা, বা ওখানে মাইনাস দরকার যদি হতো, আমরা কিন্তু উত্তর একবারে কিন্তু মাইনাস পাইতাম না। উত্তর আমি যেভাবে ক্যালকুলেশন করেছি আগে প্লাস পাইতাম, কিউ এর মান প্লাস চাইতো, উত্তর লেখার সময় আমি নেগেটিভ ধরবো, কারণ আমাদের তখন আমি যেখানে মাইনাস কিউ ধরতাম, কিউ এর মান যদি পজিটিভ আসে এখানে মাইনাস কিউ মাইনাস হয়ে যেত। তাহলে আমাদের এই প্রবলেমটা গেল, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ঠিক আছে, এবার আসা হচ্ছে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। বল তড়িৎ বল এই মোটামুটি, হ্যাঁ, আর এর বাইরে আসে না। আর আশাটা কি বিভিন্ন ভাবে আসতে তুমি পারবা, তড়িৎ বল বের করা খুবই সহজ। তড়িৎ প্রাবল্য একই টাইপের, তড়িৎ প্রাবল্য নিয়ে কোনো ঝামেলা নেই। বল যেভাবে বের করেছি প্রাবল্য সেভাবে বের করবো। বল বের করার জন্য আমরা যে কোনো দুটা চার্জ বের করেছিলাম, এখন প্রাবল্য বের করার জন্য দুটা চার্জের মধ্যে একটা চার্জ হবে +1 কুলম্ব, তার মানে একটা চার্জ থাকবে খালি, আর একটা চার্জ তো +1 কুলম্ব। তো +1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে তো একই জিনিসই থাকে। আমাদের সূত্র কি ছিল? 1/4πε0 Q1 Q2 ভাগ আর স্কয়ার। তো একটা চার্জের নাম যদি আমি 1 দিই তাহলে কি, তাহলে একটা চার্জই থাকবে এখন উপরে, কিউ ভাগ আর স্কয়ার থেকে যাবে, তাই না? তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র আগে দাগাই আমরা, এই যেটা তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্র বলতে আমরা বুঝবো যে কোনো বিন্দুর চারিদিকে যে অঞ্চল জুড়ে কোনো চার্জের প্রভাব বিদ্যমান আছে, কোনো চার্জের চারিপাশের যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিদ্যমান থাকে, অর্থাৎ ওই অঞ্চলের মধ্যে অন্য একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, কিন্তু ওই অঞ্চলের বাইরের কোনো চার্জকে সে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে না। ওকে, তো এইটা গেল আমাদের। এখন এখানে যে সূত্রটা লিখবো, আচ্ছা লিখছি পরে।
তাহলে প্রাবল্য হচ্ছে এখন দেখো, তার মানে এই এলাকার মধ্যে এখানে মনে করো যে কালো কালি যুক্ত একটা চার্জ দিয়েছে, মনে করো চার্জ মনে করো, এই চার্জের জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা চার্জ স্থাপন করি তাহলে সে কিন্তু বল অনুভব করবে, ঠিক আছে। তড়িৎ প্রাবল্য বের করা মানে অঙ্ক করার দরকার হবে না, কারণ এগুলো তোমরা পারবা। এখন ভেক্টর ভেক্টর বেসিক্যালি প্রাবল্যের মান বের করা মানে একটা ভেক্টর বের হলো। তো ভেক্টর 3টা 4টা 5টা যতগুলো থাকে না কেন, ওই ভেক্টরে যেভাবে সমাধান করেছিল, লব্ধি বল লব্ধি ভেক্টর বের করেছিল, সেম ভাবে আমরা বের করবো এখানে। এখানে কোনো অন্য কোনো রূপ নাই। এখানে খালি ওই বলের মান, প্রাবল্যের মানটা বা বলের মানটা যখন আমরা বের করছি, তখন বলের মানটা বের করার পরে যে অংশটুকু লব্ধি বের করা, একেবারে ভেক্টরে আমরা পড়ে আসছি, ঠিক আছে। তো এখানে একটা চার্জ স্থাপন করলাম, মনে করো +1 কুলম্ব। এই যে এই বিন্দুতে লাল কালি দিয়েছে, এই বিন্দুতে একটা চার্জ স্থাপন করেছে। এই চার্জটা একটা বল অনুভব করবে, এই তড়িৎ ক্ষেত্রে হ্যাঁ বল অনুভব করবে। এই তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দুতে কিন্তু বল অনুভব করবে না। সুতরাং বাইরের কোনো বিন্দুতে তড়িৎ বল কত? 0। তড়িৎ প্রাবল্য কত? 0। তার মানে অসীমের বিন্দু যদি হয়, অসীমের বিন্দু বলতে আরো একটা কথা একটু বলে নি, যেখানে বলরেখা নেই, যেখানে তড়িৎ বলরেখা নেই, সেখানে প্রাবল্যের মান বা বলের মানটা শূন্য হবে। কিন্তু বলরেখা বেসিক্যালি কিছু না, বলরেখা কাল্পনিক, এটা দ্বারা তড়িৎ ক্ষেত্র প্রকাশ করা হয়, তড়িৎ ক্ষেত্র প্রকাশ করা হয়। তড়িৎ ক্ষেত্রকে ব্যাখ্যা করার জন্য, বিশ্লেষণ করার জন্য মাইকেল ফ্যারাডে তড়িৎ বলরেখার অবতারণা করেছেন। তড়িৎ বলরেখাগুলো বেসিক্যালি কাল্পনিক রেখা। তো আমরা বলে নিই, যে এলাকার মধ্যে তড়িৎ ক্ষেত্র আছে সেই এলাকার মধ্যে বলরেখা আছে। বলরেখা মানে তড়িৎ ক্ষেত্র বিদ্যমান আছে। যেখানে বলরেখা নেই সেখানে তড়িৎ ক্ষেত্র নেই, যেখানে বলরেখা আছে সেখানে তড়িৎ ক্ষেত্র আছে। তো এই বলরেখাগুলা যেখানে নেই সেখানে কিন্তু তড়িৎ বল বা তড়িৎ প্রাবল্য শূন্য। প্রাবল্য কিন্তু বেসিক্যালি একটা বল, কিরকম? একক ধনাত্মক চার্জ যে বল অনুভব করে। ছোট করে লিখলাম, প্রথমে ছোট করে লিখলাম, একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক চার্জ যে বল, একক ধনাত্মক চার্জ যে বল অনুভব করে, একক ধনাত্মক চার্জ যে বল অনুভব করে, ঠিক আছে। তো এখন একক ধনাত্মক চার্জ বল অনুভব করে কোথায়? অবশ্যই তড়িৎ ক্ষেত্রে। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রে ছাড়া তো বল অনুভব করে প্রশ্ন ওঠে না। এবং কোনো বিন্দুতে, দুটা কথা কিন্তু অ্যাড করতে হবে। এটার সঙ্গে অ্যাড করবো কি আমরা? তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। মহাকর্ষ ক্ষেত্র বলেছিলাম, এখানেও কিন্তু একই কথা, বিন্দু উল্লেখ করে দিতে হবে, কারণ বিন্দু টু বিন্দু বলটা ভ্যারি করে, কম বেশি হয়। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে, এই কথাটা একটু অ্যাড করে দিতে হবে, তাহলে আমাদের সংজ্ঞাটা হয়ে গেল, ঠিক আছে। তো এই যে আমরা মানে বারবার, তাহলে একক ধনাত্মক চার্জ বা +1 কুলম্ব চার্জ, একক ধনাত্মক দিয়েই কিন্তু সংজ্ঞাটা দিতে হবে, কারণ আমরা বলেছি যে কার সাপেক্ষে তড়িৎ বলের তীক্ষ্ণতা পরিমাপ করা হয়? তড়িৎ বলের সাপেক্ষে, একক ধনাত্মক চার্জের সাপেক্ষে। এটাই বিশ্বব্যাপী স্বীকৃত নিয়ম, প্রচলিত নিয়ম। তাই আমরা এটা দিয়েই নির্ণয় করবো একটা ক্ষেত্র কি পরিমাণ বল অনুভব করবে, সেটা কার সাপেক্ষে পরিমাপ করবো? আমরা +1 কুলম্ব চার্জের সাপেক্ষে। আর মহাকর্ষ ক্ষেত্রে কি করেছিলাম আমরা? 1 কেজি ভরের সাপেক্ষে। ওকে, তাহলে আমরা একটা সংজ্ঞা দিচ্ছি, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ যে বল অনুভব করে তাকে, তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। ওই বিন্দুটার কথা একটু বলতে হবে, আমি বারবার বলছি, ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীক্ষ্ণতা, তীব্রতা, ঠিক আছে, বলে তড়িৎ প্রাবল্য বলে। বিভিন্ন বলতে, তাহলে তড়িৎ প্রাবল্য বা তীক্ষ্ণতা কি? তড়িৎ বলের তীব্রতার পরিমাপ করা হয় তড়িৎ প্রাবল্য। ওকে, এটা গেল আমাদের। ওকে, তাহলে বিন্দুটা বিন্দু কিন্তু ভ্যারি করে, কারণ সূত্র দেখো তো, 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই r²। এটাতে তড়িৎ বলের, তাহলে এখন তড়িৎ বল একটা চার্জ কিন্তু এখন +1 হয়ে গেছে, +1 হয়ে গেছে। মনে করো Q2 চার্জটা কিন্তু +1 হয়ে গেছে। দেখো তো, Q2 চার্জটা যদি +1 হয়ে যায়, +1 হয়ে যায়, তাহলে আমি প্রাবল্যটা কি লিখবো এখন? আমি এইভাবে লিখতে পারি, 4πε0 Q1/r²। তো খেয়াল করো তো, এই যে 4πε0, এখন তো একটা চার্জ আছে, তাহলে এখন Q1 বলার দরকার আছে না? বলার দরকার নাই। কি লিখবো? Q/r²। এটাই প্রাবল্যের সূত্র, কিন্তু এটাই প্রাবল্যের সূত্র, ঠিক আছে। তো আমি যদি দেখাই তোমাদের একটু ছোট করে, যেখানে একটা কিউ চার্জ আছে, তো এখানে বললাম যে এখানে আমি প্রাবল্য বের করতে চাই। তো আমরা আগে বলে নিয়েছি, মহাকর্ষ ক্ষেত্রে অলরেডি 2 দিন আগে, 2-4 দিন আগে ক্লাসটা নিয়েছি, যে যেখানে আমি প্রাবল্য বের করবো, মহাকর্ষীয় প্রাবল্য, সেখানে 1 কেজি ভর আছে, অবশ্যই 1 কেজি ভর যে বল অনুভব করবে। সিমিলারলি এখানে যে বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব, সেই বিন্দুতে কাকে আমি স্থাপন করব? অবশ্যই 1 কেজি, 1 কুলম্ব চার্জকে, +1, -1 কিন্তু না, +1 কুলম্ব চার্জ, অবশ্যই +1 কুলম্ব। এখানে +1 বলতেই হবে। বিন্দুতে অবশ্যই আমার কে আছে বসে? +1 কুলম্ব চার্জটা বসে আছে।
মানে ওখানে যদি স্থাপন না করি তাহলে তো আমি প্রাবল্য বের করতে পারবো না। বিশ্বব্যাপী যদি স্বীকৃত পদ্ধতি হতো যে বলের তীক্ষ্ণতা পরিমাপ করা হয় 5 কুলম্ব চার্জের সাহায্যে, আমরা কিন্তু এখানে 5 কুলম্ব চার্জ স্থাপন করতাম। যদি বলা হয়তো -1 কুলম্ব, আমরা -1 কুলম্ব চার্জ স্থাপন করতাম। কিসের সাপেক্ষে পরিমাপ করা হয়? +1 কুলম্ব চার্জের সাপেক্ষে। বুঝতেই পারছো, আর দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্রে বলের তীব্রতাটা পরিমাপ করতে চাচ্ছি, ক্ষেত্র প্রাবল্যটা বের করতে চাচ্ছি। তাহলে আমি কি করব? 1/4πε0, একটা চার্জের নাম কি? কিউ, একটা চার্জের নাম কি? 1, দূরত্বে কত আছে? রো²। এটাই তো বল। এই বলটাকে তো আমি প্রাবল্য বলতে পারছি। হ্যাঁ পারছি। বাই ডিফল্ট হচ্ছে শূন্য মাধ্যম, Q/r²। এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। বিভিন্ন ভাবে বের করে দেখালাম, ওখানে ওইভাবে বের করলাম, এখানে ওইভাবে। তড়িৎ প্রাবল্যের রাশিমালা, এটা রাশিমালা, ঠিক আছে? তো হয়ে গেল, তড়িৎ প্রাবল্যটা আমাদের কমপ্লিট। তো এখন আমরা যদি দিকটা একটু ই আর এফ এখানে সমান, কারণ একটা চার্জকে আমরা +1 ধরে নিয়েছি। এখন প্রাবল্যের দিক মানে কি? ওই যে একই কথা, 1 কেজি ভর যেদিকে বল অনুভব করে সেটাকে বলছিলাম আমরা মহাকর্ষীয় প্রাবল্যের দিক। এখানে আমরা 1 কুলম্ব চার্জ, পজিটিভ 1 কুলম্ব চার্জ যেদিকে বল অনুভব করে, ঠিক আছে? তো আমি দুটো দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। একবার +q এর জন্য বসাচ্ছি, হ্যাঁ, প্রাবল্যের দিক, একবার হচ্ছে -q এর জন্য বসাচ্ছি প্রাবল্যের দিক। খেয়াল করে দেখো, তারপর আমরা মুখস্থ করে ফেলবো, জানি অলরেডি। তো প্লাস, এখানে যদি আমি প্রাবল্যের দিক বের করতে চাই, এই যে বি বিন্দুতে প্রাবল্যের দিকটা বের করতে চাই, এখানে কে বসে আছে? +1 কুলম্ব বসে আছে। তো +1 কুলম্ব চার্জ কোন দিকে বল অনুভব করে? দেখো তো, এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে এই দিকে বল অনুভব করবে। এই যে খেয়াল করে দেখো, +1 কুলম্ব চার্জ এদিকে বল অনুভব করবে। এই চার্জ কোন দিকে বল অনুভব করবে এটা আমরা দেখবো না, যেটা সাহায্য নিলাম আমরা, যে এই চার্জটা যেহেতু পজিটিভ, পজিটিভ টু পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করলে, তাহলে এটা যদি এটাকে বিকর্ষণ করে এদিকে বল অনুভব করবে। তাহলে কি বলবো আমরা? যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুর দিকে হবে হচ্ছে প্রাবল্যের দিক। কিসের চার্জের জন্য? পজিটিভ চার্জের জন্য। সিমিলারলি নেগেটিভ চার্জের জন্য খেয়াল করে দেখো, এখানে কে বসে আছে? +1 কুলম্ব চার্জ বি বিন্দুতে। তাহলে এই চার্জের জন্য প্রাবল্যের দিকটা কোন দিকে হবে? -q চার্জের জন্য। নেগেটিভ চার্জের জন্য প্রাবল্যের দিকটা হবে, এই দেখো তো, এই দিকে বল অনুভব করবে। খেয়াল করে দেখো, এই দিকে বল অনুভব করবে, তাহলে এই দিকে আমাদের প্রাবল্যের দিক হবে। খেয়াল করো, এই নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জকে আকর্ষণ করবে, আকর্ষণ করলে এই পজিটিভ 1 চার্জ এই দিকে আসবে, -q চার্জের দিকে আসবে। তো আমরা এখন খেয়াল করে দেখি, আমরা এখন মুখস্থ করব, সঙ্গে বুঝেছি তো অলরেডি। যখন আমি মুখস্থ থাকবে না বা কনফিউশন হবে, তখন আমি এটা সিস্টেমে তৈরি করে নিব, দাগায় বা দেখে দেখে সুন্দর করে বুঝে বুঝে। তো পজিটিভ চার্জের জন্য যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুর দিকে হবে প্রাবল্যের দিক, আর নেগেটিভ চার্জের জন্য যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব সেদিকে হবে না। এবার যে চার্জের জন্য বের করব সেই চার্জের দিকে, সংক্ষেপে বলবো বিন্দুর দিকে, পজিটিভ চার্জের জন্য বিন্দুর দিকে, নেগেটিভ চার্জের জন্য চার্জের দিকে, প্রাবল্যের দিক। একক তো আমরা জানি, ওই যে সংজ্ঞা থেকে আমরা একক এখানে পেয়ে যাচ্ছি, নিউটন পার কুলম্ব, ঠিক আছে? একক ধনাত্মক চার্জে বল অনুভব করে। তাহলে এখানে দেখো তো, এখানে +1 কুলম্ব চার্জ, যদি কিউ পরিমাণ চার্জ যদি এফ পরিমাণ বল অনুভব করে, কিউ পরিমাণ চার্জ যদি এফ পরিমাণ বল অনুভব করে, তাহলে +1 কুলম্ব চার্জ বল অনুভব করবে হচ্ছে F/Q। এটাই হচ্ছে প্রাবল্য, এটাই হচ্ছে প্রাবল্য, F/Q। এককটা হবে নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব হচ্ছে একক, একক। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা এবং হচ্ছে রাশিমালা দিক। তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে বিভিন্ন ভাবে প্রবলেম কিন্তু আসতে পারে। এইবার ভাবছি তড়িৎ প্রাবল্য থেকে একটা প্রবলেম আসবেই আসবে, তড়িৎ প্রাবল্য এবং বিভব দিয়ে সম্ভবত। কারণ গতবারে সাথে যদি মিল রেখে বলি যে এবার প্রাবল্য এবং বিভব দিয়েই প্রশ্ন একটা আসার কথা, এবং একটা হচ্ছে ওই সার্কিট অনুসারে যে ক্যাপাসিটর আছে ধারক দিয়ে একটা আসার কথা, দুইটা যদি আসে। দুইবারই সমান্তরাল পাত ধারক পড়েছে, তো এবার বলা যাবে না, সমান্তরাল পাত ধারক আসতে পারে। তো এবার আমরা মনে করছি যে যে ওই সার্কিট, ওই যে বিভিন্ন জায়গার চার্জের সঞ্চিত চার্জ বের করা, বা হচ্ছে সঞ্চিত শক্তি বের করা, বা হচ্ছে বিভব, এগুলো বের করা। ওকে, এটা পরীক্ষা আসতে পারে সার্কিট দিয়ে। আর এখানে প্রাবল্য নির্ণয় আসতে পারে। তো প্রাবল্য নির্ণয় খুবই সহজ, যে চার্জের জন্য প্রাবল্য বের করবে সেই চার্জ থাকবে উপরে, আর নিচে থাকবে হচ্ছে দূরত্বের উপর স্কয়ার, বুঝলে, 1/4πε0 Q/r²। হিসাব নিকাশ আমি করে দিচ্ছি, একটা উদাহরণ নিলাম আমরা। এই যে একটা চার্জ আছে মনে করো, এটা হচ্ছে 10 সেন্টিমিটার দূরে, আমরা প্রাবল্য বের করছি বি বিন্দুতে। প্রাবল্য কত? বি বিন্দু, এটা এটা এই বিন্দুতে চার্জ আছে মনে হচ্ছে 20 কুলম্ব প্লাস।
আমরা যখন প্রাবল্য বের করবো অবশ্যই মান ও দিক দুটাই লিখবো, কিন্তু মান ও দিক দুটাই লিখবো। তাহলে এখানে কি হবে 1/4 কোন চার্জের জন্য প্রাবল্য বের করছি? কিউ চার্জের জন্য, এ বিন্দু চার্জের জন্য। তাহলে কি লিখবো? কিউ এ। কোথায় বের করছি? বি বিন্দুতে। তাহলে এ বির উপর স্কয়ার। ঠিক আছে, বি বিন্দুতে প্রাবল্যটা আমরা বের করছি, সংক্ষেপে লিখলাম। লেখার নিয়মটা বারবার শিখে দিয়েছি, আর বারবার লিখবো না। যে এ বিন্দুর চার্জের জন্য বি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক, তড়িৎ প্রাবল্যের মান ও দিক। তো মান ও দিক কোনটা দেখো তো? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ হলে আমাদের বিন্দুর দিকে হবে, মাত্র শিখে আসছি দিক। হিসাব নিকাশ করলে আমাদের হয়ে যাবে। বিন্দুর দিকে মানে হচ্ছে এ বি বরাবর, এ বি এ বি বরাবর। ওকে, হিসাব করলে হয়ে যাবে। 2 নাম্বার, খেয়াল করে এবার দুটা চার্জ আছে একইভাবে বল যেভাবে নির্ণয় করলাম এখানে একই সেম জিনিস। এখানে শুধুমাত্র সূত্রটা আলাদা, বল প্রাবল্য নির্ণয়ের, ওখানে বল নির্ণয়ের সূত্রটা দুটা চার্জ যেহেতু ছিল একটু আলাদা হয়। এখানে একটা চার্জ যেহেতু নেগেটিভ, সরি 1, এই জন্য আমাদের একটা চার্জ থাকে। এখানে মনে করে 20 কুলম্ব আছে প্লাস, এখানে মনে করে -40 কুলম্ব আছে। তো বললাম যে এই দুটা দূরত্ব 20 সেন্টিমিটার, যে কোনো দূরত্ব দেওয়া থাকতে পারে 20 সেন্টিমিটার। ঠিক আছে, মিটার করে নিতে হবে কিন্তু। তো বললাম যে মধ্যবিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, মধ্যবিন্দু সি তে প্রাবল্য নির্ণয় করো। এটা এ, এটা হচ্ছে বি। বুঝতেই পারছো, মধ্যবিন্দু থেকে এ চার্জের দূরত্ব যা হবে, বি চার্জের দূরত্ব কিন্তু সেম সেম হবে। তাহলে এ বি, এ সি ইজ ইকাল টু বি সি ইজ ইকাল টু এ বি ডিভাইড বাই 2 ইজ ইকাল টু 20 ভাগ হচ্ছে 2 সেন্টিমিটার সমান সমান 10 সেন্টিমিটার ইজ ইকাল টু 0.1 মিটার। তো আমরা যে চার্জের জন্য আমার প্রাবল্য বের করতে হবে, সেখান থেকে যে দূরত্বে প্রাবল্য বের করতে হবে সেটা লাগবে আমাদের। তো সেটা যদি লাগে তাহলে কিন্তু আমাদের এই দূরত্বটা বের করে নিলাম। তাহলে এই বিন্দুর চার্জের জন্য একবার সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, আবার বি বিন্দুর চার্জের জন্য আমরা সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, করে দুটা লব্ধি বের করব। যেহেতু এখানে যদি আমি দেখাই তোমাদের, এখানেই এটাকে আমি ই1 ধরলাম এ বিন্দু চার্জের জন্য। তাহলে আমি দেখো তো খেয়াল করে, এ বিন্দু পজিটিভ, তাহলে বিন্দুর দিকে হবে, এটার নাম দিলাম হচ্ছে ই এ, দাও দিলাম ই এ দিলাম। আর বি বিন্দু যদি নেগেটিভ, সেহেতু আমার কোন দিকে যাবে? চার্জের দিকে, ই বি দিলাম। ওকে, তাহলে সি বিন্দুতে লব্ধি প্রাবল্য হবে ই এ যোগ ই বি। আমরা ভেক্টরে পড়ে আসছি, জাস্ট ভেক্টর কিন্তু স্টাডি করবো এখানে। আমরা এই প্রাবল্য নির্ণয় করার জন্য আমরা জাস্ট ভেক্টর স্টাডি করব। মান নির্ণয় করার পরে দিকটা বের করার জন্য আমরা অবশ্যই লব্ধি প্রাবল্য বের করার সময় আমরা কিন্তু ভেক্টর আমরা ব্যবহার করব। তাহলে ই ইজ ইকাল টু কি হবে? একই দিকে ই এ প্লাস হচ্ছে ইবি, ই এ প্লাস হচ্ছে ইবি। ঠিক আছে, একইভাবে কিন্তু নির্ণয় করব মান এবং দিক, এইভাবে বলে বলে নির্ণয় করবো। ইজিক্যাল দিক তাহলে কোন দিকে? দিকটা একটাই, দিক তো দুইটা দিক নাই। এই দূরত্বটা কিন্তু এখানে অল্প এদিকে থাকতে পারে, এদিকে বেশি থাকতে পারে, থাকুক। যখন আমি এ বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করবো, তখন আমার এসি দূরত্ব লাগবে। যখন আমি বি বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবো, তখন আমার বিসি দিক লাগবে, দূরত্ব লাগবে। ঠিক আছে, ভেরি সিম্পল। 3 নাম্বার আসো, চারটে দেখা দিই আমি। এবার দেখো তো, এবার চার্জ দেওয়া আছে ত্রিভুজ, ত্রিভুজ অনুসারে সেম আগের মতোই এ বি সি। এই চার্জটা কিন্তু বিভিন্ন এই ত্রিভুজটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। সমকোণী হতে পারে, সমদ্বিবাহু সমকোণী হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, সমবাহু হতে পারে। এগুলো জ্ঞান থাকা জরুরি কিন্তু। তার মানে প্রথমে হিসাব নিকাশ করার জন্য সুবিধার জন্য এক সমবাহুই থাকে সাধারণত। সমবাহু না থাকলে কি সমস্যা নাকি? কোনো সমস্যা নাই, হ্যাঁ কোনো সমস্যা নাই। যে দরকার সেটা বের করে নেবো। একটা মনে আছে সেই বিখ্যাত সূত্র, কোসাইনের সূত্র দিয়ে বের করে নেবো দরকার। 3টা বাহু আলাদা আলাদা মনে করো দূরত্ব দেওয়া আছে, বাহুদের দূরত্ব বিভিন্ন রকম দেওয়া আছে। cos a is equal to কত? b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ভাগ 2bc। সবচেয়ে জটিলটা যদি আসে, যদি এরকম কখনো আসে নাই, সমকোণী আসে, তাহলে আমরা যদি কোন a এর মান বের করার দরকার হয় এভাবে বের করে নিব। আমরা যদি ভিন্ন রকম দূরত্ব দেওয়া থাকে, cos b is equal to a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস, এখন তো বড় হয়ে গেছি, প্রথম আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়েছি তখন তো এত বড় ছিলাম না, এই সূত্রগুলো জানতাম না, তখন কনফিউশন মনে হতো। এখন তো আমরা এগুলো সূত্রগুলো তো আমাদের ঠোঁটের মাথায়, তো এগুলো তো আমাদের ঝামেলা থাকার কথা না, তাই না? এগুলো এখন 2ac এখান থেকে আমরা বের করে নিব যদি আমার মন হয় যেটা দরকার আমার। হ্যাঁ, ওকে। তো এখন খেয়াল করে দেখো যে এরকম করে আমরা cos a cos b যে দরকার, যে কোণ দরকার হয় মনে রাখবো, কোনটা বাদ যাবে? কোনটার স্কয়ার বাদ যায়? যে কোণটা বের করছি সেই কোণের বিপরীত বাহুর উপর স্কয়ারটা বাদ যায়। এই যে বি কোণটা বের করছি, বি কোণের বিপরীত বাহুর স্কয়ারের নাম কি? ছোট হাতের বি, এটা বাদ যায়, তাই না? তাহলে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই 2ab এভাবে বের করে নিতে পারি, যদিও আমাদের লাগবে না আশা রাখি, এত কঠিনটা আসবে না, সমবাহুই আসবে আসলে। এখন আমি বললাম যে এখানে 10 প্লাস 10 কুলম্ব, এখানে প্লাস 20 কুলম্ব, এখানে মাইনাস হচ্ছে 10 কুলম্ব।
মাইনাস না, এখানে কিছুই না। এ বিন্দুতে প্রাবল্য বের করতে বলেছে, যেখানে প্রাবল্য বের করতে বলে সেখানে তো +1 কুলম্ব চার্জ লাগবেই আমার, ওখানে তো চার্জ দেওয়ার দরকার হবে না, তাই না? তো এখন আমরা এখানে দুটা যদি প্লাস থাকে, কি করব আমরা, এই এটার জন্য এখানে বের করব, এটার জন্য এখানে বের করব, তারপর আমরা তাদের লব্ধি লেখার নিয়ম কি লিখে দিচ্ছি। বি বিন্দুর চার্জের জন্য আমি কিন্তু এ বিন্দুতে, যে বিন্দুতে কিছু নাই সেই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করে চাচ্ছি। এ বিন্দুতে প্রাবল্য নির্ণয়, খুবই সহজ এগুলো, ঠিক আছে, খুবই সহজ। এ বিন্দুতে প্রাবল্য নির্ণয়, তাহলে কি লিখবো, এ বিন্দু বি বিন্দু চার্জের জন্য এ বিন্দুতে এভাবে লিখবো আগের মতোই, প্রাবল্যের মান ও দিক, প্রাবল্যের মান ও দিক নির্ণয়, দিক দিক নির্ণয় না, দিক লিখবো আগে, লিখে আমরা কি লিখবো, E1 লেখো, বিও লিখতে পারো তোমার ইচ্ছা, 1/4πε0 কোন চার্জের জন্য, বি বিন্দু চার্জের জন্য, তাহলে কিউ বি লেখো। কোথায় বের করবা, এ বিন্দুতে, তাহলে কি দূরত্ব এ বি স্কয়ার, দিক কোন দিকে, দেখো তো পজিটিভ চার্জ বিন্দুর দিকে, ঝামেলা নাই কিন্তু E1, তাহলে আমাদের বি এ ডি বরাবর, যেখানে আমরা প্রাবল্য বের করব সেই বিন্দুর দিকে গেলে হবে না, সেই বিন্দু থেকে বের হয়ে যেতে হবে, যে বের করে দিলাম, এই যে বের করে দিছি, বি এ ডি বরাবর, এটা হচ্ছে E1 এর দিক, ঠিক আছে। এবার সিমিলারলি বের করার পরে আমরা E2 বের করব, E2 কত হবে, সি বিন্দু চার্জের জন্য বিন্দুতে প্রাবল্যের মান, এইটা হচ্ছে পজিটিভ চার্জ, ওই দিকেই হবে, সি এ বরাবর 1/4πε কার চার্জের জন্য, সি বিন্দু চার্জের জন্য কিউ সি ডিভাইড বাই হচ্ছে এস স্কয়ার, আর দিক কোন দিকে, সি এ এফ বরাবর দাও, আমরা বের করে নিতে হবে, বলেছি যেখানে প্রাবল্য বের করবো সেখানে সেই দিকের দিকে গেলে হবে না, এটা E2, দেখো তো ওই দিকে যাচ্ছে, ওই বিন্দু বের হয়ে যেতে হবে, বের হয়ে যেতে হবে, এটার নাম হচ্ছে ডিএফ দিয়েছি, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E1। তো বুঝতেই পারছো এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি যে E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ কত, তুমি নির্দ্বিধায় উত্তর দিতে পারবা যে 60 ডিগ্রি, হয়ে গেল। তাহলে E1 আমাদের লব্ধি বের করে ফেলবো আমরা, E is equal to √(√ E1 square plus E2 square plus 2 E1 E2 cos, এখানে 60 ডিগ্রি, ওই সেই বিখ্যাত সূত্র P square Q square 2PQ cos alpha। তারপর দিক বের করবো সেই আগের মতো করেই, দিক কোনার সঙ্গে ধরবা, যে কোনো একটা সঙ্গে ধরবা, হয় E1 এর সাথে নয়তো E2 এর সাথে, ধরে আমরা হচ্ছে tan θ is equal to বের করে ফেলবো। 3 নম্বর গেল। 4 নম্বর, প্রাবল্যের কোনো অঙ্ক আটকানোর কথা না, 5টা অঙ্ক করলেই হয়ে যায়, 5টা। এবার দিব হচ্ছে আয়তক্ষেত্র আর একটা বড় ক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। তো আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের মধ্যে একটু পার্থক্য আছে, যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলা পরস্পর সমান, আর বর্গক্ষেত্র হচ্ছে সবগুলাই সমান, ঠিক আছে। তো আয়তক্ষেত্র দিলে কি খুব ঝামেলা, আয়তক্ষেত্র দিলে কোনো ঝামেলা নেই, 4টা জায়গায় আমি চার্জ দিচ্ছি, +8 কুলম্ব, +10 কুলম্ব, -20 কুলম্ব, মাইনাস হচ্ছে 10 কুলম্ব, মাইনাস হচ্ছে 5 কুলম্ব দিলাম ইচ্ছা মতো। বর্গক্ষেত্রের কর্ণদ্বয়, ঠিক আছে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আয়তক্ষেত্রে কর্ণদ্বয়, এই আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরের সমদ্বিখণ্ডে সমদ্বিখণ্ডিত কিন্তু করে না, আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে, এই আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত কিন্তু করে না, মনে যেন থাকে, সময় মানে এই কোণটা সমকোণ না, এই কোণটা 4টা কোণ কিন্তু সমকোণ না, ঠিক আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমকোণ, বর্গক্ষেত্র হলে সমকোণ, আয়তক্ষেত্রের সমকোণ কিন্তু না, যাই হোক এখানে এই কোণটা লাগবে না আমাদের। তো এখন চার্জ, ঠিক আছে, চার্জ আমাকে কিন্তু দেখতে হবে, পজিটিভ চার্জ পজিটিভ চার্জ, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে এই কোথায় আমরা মাঝখানে বের করবো, তাই না, মাঝখানে বের করবো বরাবর। আচ্ছা এটা বড় ক্ষেত্রে ধরো 1 মিটার 1 মিটার 1 মিটার, আয়তক্ষেত্রে এরকম আসে না, আয়তক্ষেত্রে 3টা চার্জ দেওয়া থাকে, এবার এখন কিন্তু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আমরা বললাম ও বিন্দুতে প্রাবল্য বের করো, ভেরি সিম্পল, এই কোণা দুইটা বের করবে একবার, এই কোণা দুটো একবার বের করবা, এই দুটার লব্ধি, এই কোণা দুটার লব্ধি, এই কোণা দুটার লব্ধি, 4টা বের করবো না, আমরা 4টাকে বের করবো, আমি দেখাচ্ছি সংক্ষেপে। এই চার্জের জন্য চার্জের দিতে হবে যে এটার নাম দিলাম হচ্ছে এ দাও, বি দাও, সি দাও, ডি দাও, ও বিন্দুতে প্রাবল্য নির্ণয়, এটা ইম্পর্টেন্ট কিন্তু, ও বিন্দুতে প্রাবল্য নির্ণয়, ওকে। তো ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করে দেখো তো, এ বিন্দুর চার্জের জন্য হবে এই দিকে, এই যে দিকে, এর নাম দাও হচ্ছে বি দাও, তাহলে আমাদের মনে থাকবে ভালো,
এবার এ বিন্দুর চার্জের জন্য দেখো তো পজিটিভ চার্জ হলে কোন দিকে হয় রে? পজিটিভ চার্জ হলে হচ্ছে, আচ্ছা এটা আগে বের করি। ডি বিন্দুটা দিলে জন্য কোন দিকে হবে? ডি বিন্দু পজিটিভ চার্জ হলে এইদিকে, এই যে এদিকে, এই যে এদিকে, এটার নাম দেওয়া হচ্ছে ই এ ইডি, এইদিকে বিন্দুর দিকে। এবার খেয়াল করো এ বিন্দুর চার্জ হচ্ছে বিন্দুর দিকে, এই যে বিন্দুর দিকে, ঠিক আছে? এই ভুল হয়ে গেছে, সরি, এটা হচ্ছে এইদিকে হবে, এইদিকে বিন্দুর দিকে, এই যে। আর সি বিন্দু চার্জ হচ্ছে চার্জের দিকে, চার্জের দিকে, এই চার্জের দিকে, ঠিক আছে? এই চার্জ, এটা হচ্ছে ই দাও এ, আর এটা দেওয়া হচ্ছে ই হচ্ছে। এখন আমরা চারটা পেয়ে গেছি, বের করে ফেলবো আগের মতো, এরকম করে চারটা বের করে ফেলবো, আগে বের করে একবারে র্যান্ডমলি বের করে ফেলবো। র্যান্ডমলি বের করার পরে তুমি কি করবা, দুইটা দুইটা করে আবার লব্ধি করবা। এ এবং সি, এই যে কোনাকুনিটা একবার লব্ধি বের করবা, আর বি আর ডি এর লব্ধি বের করবা। খেয়াল করে দেখো এ এবং সি এর লব্ধি কিন্তু আমি কালো কালিতে দেখাচ্ছি, এই যে এদিকে যাবে, একই দিকই তো, ই অফ এসি এর নাম দিলাম, ই অফ এসি, ই অফ এসি, ই অফ এসি, এই যে, এই যে, কারণ একই দিকে, এটা ই অফ এসি। এবার বি আর ডি এরটা কোন দিকে যাবে? এইদিকে যাবে, দেখো তো, এই যে দিকে যাবে, আমি যদি দেখাই, এই যে এদিকে যাবে, কালো ডবল 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 তীর দাও, লোভ দিকে ডবল তীর দিলাম, ঠিক আছে? এই ডবল তীর, তাহলে এটার নাম হচ্ছে ই অফ বিডি, এর নাম হচ্ছে ই অফ বিডি, এই নিচে লিখি ই অফ বিডি। ওকে, এই দুইটার লব্ধি এখন বের করতে হবে। তাহলে ই অফ এসি পেলাম, ই অফ বিডি পেয়েছি, এই যে গোলটাতে চিহ্ন দিলাম, এসি আর বিডি, এই এসি এবং বিডি বের করবো এখন। টোটাল লব্ধি হবে, টোটাল লব্ধি হবে ই ও ও বিন্দুতে রুট ওভার অফ ই অফ এসি প্লাস হচ্ছে ই অফ বিডি স্কয়ার প্লাস 2 অফ ই অফ এসি ইন্টু 2 অফ ই অফ বিডি ইন্টু হচ্ছে cos 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি কিন্তু বড় তো। এবং খেয়াল করো ই অফ এ বের করবো, সি বের করবো, ডি বের করবো, সব কিছু বের করে ফেলবো কিন্তু। ওকে, সব কিন্তু বের করে ফেলবো ইজিলি। মান দিক কিন্তু লিখে ওই আগের মতো করে বের করে দিয়ে তারপর এটা হচ্ছে যে এসি কিভাবে বের করবা? এই এসি তো একই দিকে, এ আর সি তো একই দিকে না, একই দিকে হলে যোগ করে দিবা। কত বের করে আসলাম? 1 নম্বরে, 2 নম্বরে। আর বিপরীত দিকে হলে কি করবা? বিয়োগ করে দিবা। এখানে দুইটাই একই দিকে, এই যে এটাও একই দিকে, এটাও একই দিকে, ঠিক আছে? লব্ধিটা একটা চিহ্ন করবো, এই যে এইটা হচ্ছে লব্ধি যাবে, এই যে এটি মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে এই যে লব্ধিটা দিয়ে ফেলবো, ঠিক আছে? ই অফ এসি যখন বের করবো, এ এবং সি এরটা যোগ করতে হবে এখানে, যেহেতু একই দিকে, বি এবং ডি এরটা যোগ করতে হবে যেহেতু একই দিকে। তাহলে এই 4 নাম্বারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আসে 5 নাম্বারটা। আমার মনে হয় না যেগুলো পারবা, এগুলো কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? 5 নাম্বারটা, এর সে 4টা চার্জ দেওয়া থাকে, 4টা চার্জ দেওয়া থাকে না, 3টা চার্জ দেওয়া থাকে, 3টা চার্জ দেওয়া থাকে। বলে যে 3 নম্বর মাথাতে লব্ধি বের করো, যে এ বি সি ডি। তো বললো যে এখানে আমার লব্ধি বের করো, এখানে লব্ধি বের করো, ঠিক আছে? যে ডি বিন্দুতে লব্ধি বের করো। বড় করে দেখো, আয়তকার তো পরে লাগাই, তো আমরা বড় করে দেখালাম। এই ডি বিন্দুতে লব্ধি বের করতে বলে, তো সমস্যা কি? ডি বিন্দুতে বেরোতে লব্ধি কিন্তু এই বড় করে দেখাচ্ছি, 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার। ওকে, ওখানে এটা কোনো ঝামেলা নাই, এই 4 মাথায় থাকলে কোনো ঝামেলা নাই, বড় ক্ষেত্রে বেশি সুবিধা। 3 মাথায় থাকলে ঝামেলা বেশি। এখানে মনে করি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, +10 কুলম্ব, এখানে হচ্ছে -20 কুলম্ব, এখানে হচ্ছে +10 কুলম্ব। এখানে দিলে একটু এরকমই দেওয়া থাকে, ঠিক আছে? খেয়াল করে দেখো, +10 +10, ঠিক আছে? +10 +10। এখন দেখো তো, আমি যদি বলি যে ডি বিন্দুতে প্রাবল্য বের করো, উদাহরণ 5 নম্বরে ডি বিন্দুতে প্রাবল্য বের করো। ফুল ক্লাস হয়ে যাচ্ছে কিন্তু রিভিশন একেবারে ফার্স্ট ইয়ারের মতো, এত ভুলার কথা না। খেয়াল করো, এই আমি যদি দেখাই তোমাদের যে আমি আগে এ বিন্দু চার জন্য ডি বিন্দু প্রাবল্য বের করে 3টা র্যান্ডমলি বের করে নিবা, এই যে এদিকে যাবে বিন্দুর দিকে, এই যে বিন্দুর দিকে, যেহেতু বিন্দুর দিকে যাচ্ছে বিন্দু থেকে বের করে দিতে হবে, বিন্দুর দিকে গেলে বিন্দু থেকে বের করে দিতে হবে। তাহলে এ ডি এইচ লেখো, এখানে দিলাম ইচ্ছা মতো একটা এইচ দিলাম, এটার নাম যদি তুমি দাও হচ্ছে ই অফ এ, এটা কিন্তু এদিকে বের করে দিতে হবে, ই অফ এটা বের করে দিলাম, এটার জন্য কি, এটার জন্য এদিকে বের হয়ে যাবে, এই যে যেহেতু আমাদের পজিটিভ চার্জ, এটার নাম দাও হচ্ছে এইচ জি দাও, তাহলে এইদিকে যাবে হচ্ছে ই অফ, এটার নাম সি দাও, ই অফ সি দাও, এদিকে যাবে ই অফ সি, বের করে দিতে হবে। তাই দুইবার দেখাচ্ছি, কিন্তু আমি দুইবার দেখাচ্ছি যাতে করে তোমাদের ভুল নয়। যেহেতু আমি ই অফ সি এদিকে যাবে,
কিন্তু বের করে দিতে হবে, যেহেতু বিন্দুর দিকে যাচ্ছে বের করে দিতে হবে। এই তো এই দুইটার কিন্তু এখন লব্ধি বের করবো। 10 কেন দিয়েছি? সমান সমান করার জন্য, এইটা এবং এটা কিন্তু সমান। তাহলে আমাদের লব্ধি কিন্তু এই দুটার লব্ধি, এইটার এবং এটা লব্ধি, ইএ এবং ইসি এর লব্ধি কিন্তু একেবারে মাঝখান দিয়ে যাবে, কিন্তু সমান একেবারে মাঝখানে যাবে। এটা তাহলে নাম কি? এটার নাম পেলাম হচ্ছে ই অফ এসি। ই অফ, দেখো তো ই অফ এ আর ই অফ সি, এর নাম দাও ই অফ এসি দিলাম। তাহলে আমার লব্ধি কিভাবে বের করবো? ই অফ এসি মাঝখান দিয়ে যাবে, মাঝখান দিয়ে গেলে কি করতে হয়? 90 ডিগ্রি কোণে যাচ্ছে না, 90 ডিগ্রি কোণে আমি বের করবো। ই অফ এসি সমান কত হবে দেখো তো, আমি যদি একটু বের করে দেখাই। ই অফ, কমেন্ট করে ফেলবো, ই অফ এসি ইজ ইকুয়াল টু ই অফ স্কয়ার প্লাস ই অফ সি স্কয়ার প্লাস 2 অফ ই অফ এ 2 অফ ই অফ সি cos 90 ডিগ্রি। খেয়াল করে দেখো, ই অফ এ এবং ই অফ সি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি কোণ ই অফ এ আর ই অফ সি এর মধ্যবর্তী কোণ। এবং দিক কোন দিকে? দিক কিন্তু একেবারে সমাদ্বিখণ্ডিত করবে। সমাদ্বিখণ্ডিত করার অর্থ হচ্ছে, সমাদ্বিখণ্ডিত করার অর্থ হচ্ছে একেবারে ই অফ, এবার বি বের করে নাও। ই অফ বি বের করে, তো বি বিন্দুতে চার্জটা কি? বি বিন্দুর চার্জটা হচ্ছে নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জের জন্য প্রবাবিলিটি দিক কিন্তু একেবারে চার্জের দিকে। যে তৃতীয় দিলাম, বড় করে দিলাম, একটু বেশি মোটা মোটা করে দাগ হয়ে গেছে, এই যে এদিকে দিলাম বি বিন্দুর দিকে। এর নাম কি তাহলে? ই অফ বি। এবার বলো তো, ই অফ এসি আর ই অফ বি কিন্তু দুই দিকে, ভিন্ন দিকে, বিপরীত দিকে। তাহলে আমাদের এবার যদি টোটাল ই পাই, ই অফ এসি বিয়োগ হবে হচ্ছে ই অফ সি, অথবা ই অফ সি বিয়োগ হবে হচ্ছে ই অফ এসি। তো কেন লিখলাম দুইটা? যে কোনটা হতে পারে, যেটা বড় সেটা থেকে আমরা ছোটটা বাদ দেবো, যেটা বড় সেটা থেকে আমরা ছোটটা বাদ দেবো। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ওটাও বেশি ইম্পর্টেন্ট, এটাও বেশি ইম্পর্টেন্ট, দুইটাই। তৃতীয় মাথায় যদি চতুর্থ মাথায় যদি প্রাবল্য বের করতে বলে, ওকে, তাহলে এটা গেল আমাদের। তাহলে আমরা কি করব, এই এই যে সি এবং এর জন্য বের করে তাদের আগে লব্ধি বের করে নিব। সমান সমান চার্জই দেওয়া থাকে সাধারণত এসব ক্ষেত্রে। সমান চার্জ দেওয়া না থাকলে জটিল জটিল একটু হিসাব নিকাশ হয়ে যায়। তো একবারে মাঝখান দিয়ে যাবে, যেহেতু সমান চার্জ দেওয়া থাকলে আমরা কিন্তু মাঝখান দিয়ে যাইতে পারবো। আর মাঝখান দিয়ে যে না গেলে আবার এটার সঙ্গে আবার অন্য ডিগ্রি কোণ বের করতে হবে, তখন আবার এই জটিল ত্রিকোণমিতি ব্যবহার করতে হবে, দরকার নেই। এইভাবেই আসে, এটাই কমপ্লিট করো। অন্যগুলা যদি আসে স্কিপ করে অন্য অঙ্ক করবা, কারণ অত জটিল অঙ্ক পরীক্ষার হলে মিলাতে পারবা না। জটিল অঙ্ক না, কিন্তু হিসাব নিকাশ যদি একটু জটিল হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষার হলে মিলে বা সময় বেশি খাবে। তখন আমাদের হাতে তো, আমরা কিন্তু 8টারই প্রিপারেশন নিয়েছি, 8টা প্রশ্নের প্রিপারেশন নিয়েছি, ফার্স্ট পার্টে এবং সেকেন্ড পার্টে, ঠিক আছে? কোনটা কিন্তু বাদ যায়নি। আমরা তো ভৌত আলোক বিজ্ঞান অলরেডি পড়ে ফেলেছি, কিন্তু পরীক্ষা দিয়েছে অনেকে। তাহলে আমাদের এই চ্যাপ্টার পড়লে 3টা, আর ভৌত আলোক বিজ্ঞান মিলে 4টা হয়ে যাবে। আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণু মডেল মিলে 6টা। ইলেকট্রনিক্সে পড়েছি আমরা, পরীক্ষা কমন না আসলো আমরা পাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, বাই।